ঘটনাটি ওনাকে বলেছেন সাইমন আব্দুল্লাহ নামে একজন অ্যাম্বুলেন্স চালক। আর এই সাইমন আব্দুল্লাহ একজন সুদানি নাগরিক। বলে রাখা ভালো, এই কাতারে এই অ্যাম্বুলেন্সগুলোতে দুজন করে লোক থাকে, আর দুজনই ডাক্তার। আবার অ্যাম্বুলেন্সের ভেতরে একজন ড্রাইভার, আবার ড্রাইভারের একজন অ্যাসিস্ট্যান্ট। আবার হঠাৎ কোনো জায়গায় মহিলা রোগীর সন্ধান পাওয়া গেলে দুজন স্টাফের সাথে একজন মহিলা ডাক্তারকেও নেওয়া হয়। আর যদি খুব বেশি জরুরি অবস্থা দেখা যায়, সেখানে হেলিকপ্টার পাঠানো হয়, অ্যাম্বুলেন্স পাঠানো হয় না। দেখা যাচ্ছে যে অ্যাম্বুলেন্স যেতে যেতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেক্ষেত্রে অ্যাম্বুলেন্স না পাঠিয়ে হেলিকপ্টার পাঠানো হয়। তো ঘটনার সময়কাল 2019-এর একদম শেষ দিকে। তখন কিন্তু সারা পৃথিবীতে করোনার ভয়াল যে রূপ, এই রূপ নিয়ে চারদিকে তাণ্ডব চালাচ্ছে করোনা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও সতর্কতামূলক অবস্থা জারি করা হয়। তো এই 2019-এর শেষ দিক থেকে কিন্তু এই সমস্যাটা শুরু হয়েছিল। তখন থেকে কিন্তু মধ্যপ্রাচ্যের সব দেশগুলো তারা খুব সতর্ক হয়ে যায়। তো কাতারও এর ব্যতিক্রম হয় নাই। তো চারদিকে সবকিছু বন্ধ করে সবাই ঘরে বসে রয়েছে, কেউ ঘর থেকে বের হতে পারে না। শহরগুলো থেকে বেশ কিছু দূরে দূরে আইসোলেশন কেন্দ্র বসানো হয়েছিল। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্স দেখতে পাওয়া যেত। আর রাস্তার মোড়ে মোড়ে পুলিশ আর অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকাটা যেন একটি অতি সাধারণ ব্যাপার হয়ে গিয়েছিল। তো এই ঘটনার মধ্যে দুটি ঘটনা, যদিও বা দুটি ঘটনা পৃথক পৃথক, কিন্তু এখানে এমন একটি ব্যাপার রয়েছে, তা না হলে আরেকটি ঘটনা জানাই যেত না, শুধু একটি ঘটনাই জানা যেত। ঘটনাটি দুই ভাগে বিভক্ত। প্রথম অংশটি আমরা আগে শুরু করছি। কাতারে কিন্তু বেশ কয়েকটি পরিত্যক্ত গ্রাম রয়েছে। সেখানে জনবসতি কয়েক দশক ধরেই নেই বললেই চলে, শুধু ধু ধু মরুভূমি। তো এর ভিতরে একটি গ্রাম হচ্ছে আল গাফ। এই আল গাফ নামে এই জায়গাটায় খুব লোকবসতি কম আর কি। তো এই জায়গাটির চারদিকে প্রায় 30 কিলোমিটার পর্যন্ত কোনো পাকা রোড নাকি এখনো তৈরি হয়নি। একটা অফ রোড আছে কোনো রকমে গাড়ি চলাচলের জন্য, তবুও কোনো প্রাইভেট কার যদি ওই রাস্তায় ঢোকে সেটা কষ্টকরই হয়ে যায় বের হওয়া আর কি। তো আল রুবাইস, যা কিনা আল শামাল শহরের অন্তর্ভুক্ত ছোট্ট আরেকটি শহর, এখানকার কোনো এক কোম্পানির ক্যাম্পে বসবাস করা কয়েকজন যুবক, একজনের নাম রবার্ট, আরেকজনের নাম মাইকেল, আরেকজনের নাম বেন, আরেকজনের নাম হচ্ছে নারিজা। এ চারজনই কিন্তু নাইজেরিয়ান নাগরিক। একদিন সন্ধ্যায় নিজেরা বলা বলি করছে যে এই করোনায় তো ঘরে বসে থাকতে থাকতে একদম একঘেয়েমি চলে আসছে, চল না কোথাও থেকে বেরিয়ে আসি। তো তাদের মধ্যে একজন বলে যে ঠিক আছে, কিন্তু কিভাবে বের হবো, সবই তো বন্ধ, বের হলেই তো পুলিশ পাকড়াও করবে। তো ওদের নিজেদের আবার একজনের প্রাইভেট কার ছিল। তো ওখানে কিন্তু প্রাইভেট কার ছাড়া আসলে চলাফেরা করা খুব মুশকিল আর কি। তো এই জন্যই ওদের একজনের একটা প্রাইভেট কার ছিল, যে কার নিয়ে ওরা ওই অফ রোডটা দিয়ে, মানে যেখান দিয়ে সাধারণত গাড়ি ঘোড়া চলে না, ওইটা দিয়ে মরুভূমিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো এক রবিবারে সকাল 9টার দিকে ওরা গাড়ি নিয়ে বের হয় চার বন্ধু। তো ওই সময় ওখানে কুয়াশা পড়েছে আর চারদিকে নিস্তব্ধতা, আসলে রাস্তাঘাটে তো লোকজন নাই, সবাই বাড়ির ভেতরে অবস্থান করছে। ওদের সঙ্গে হালকা কিছু শুকনো খাবার, সিগারেট, বেশ কিছু অ্যালকোহল নিয়েছিল, শ্রীলঙ্কান অ্যালকোহল। তারপরে দুটো মুরগি নিয়েছিল আর কি বারবিকিউ করার জন্য। তারপর ওখানে অনেকে সীসা খায়, ওই সীসা নিয়েছিল, আর থাকার জন্য একটা তাঁবু। এই কিছু জিনিস ওরা নিয়েছিল। আর এই ছোটখাটো পিকনিক করার জন্য যে সামগ্রীগুলো লাগে আর কি, এই জিনিসগুলোই তারা নিয়েছিল। তো প্রায় 45 মিনিটের রাস্তা পেরিয়ে আসার পর এই বেন নামে যে আছে, এই বেন বলে গাড়ি থামাতে, ওর একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন। তো বেন গাড়ি থেকে নামে, দ্রুত ফ্রেশ হয়ে এসে চলে আসে। তো আসার সময় লক্ষ্য করে গাড়ির পেছনে যে গ্লাস, অনেক সময় দেখা যায় যে অনেক সময় যখন গাড়ির গ্লাসে ধুলো পড়ে, ওই ধুলোর উপরে আমরা কিন্তু আঙ্গুল দিয়ে কোনো লেখা যদি লিখি সেটা কিন্তু বোঝা যায়। আর ওখানে যদি কেউ হাতের ছাপ ফেলে, মানে হাতের পাঞ্জা দিয়ে ওখানে চাপ যায়, তাহলে কিন্তু হাতের ছাপ পড়ে থাকে, সেটাও কিন্তু স্পষ্ট বোঝা যায়। যেহেতু গাড়িটা বেশ কিছুদিন ধরে গ্যারেজে পড়েছিল, তো ধুলো পড়ে যাওয়াটাই স্বাভাবিক। আর বেশ কিছু পথ পার হওয়ার কারণে মরুভূমির বালি বা ধুলো এটা তো একটু লেগেছেই। যদিও বা তারা গাড়ি নিয়ে বের হওয়ার সময় গাড়িটা পরিষ্কার করে বের হয়েছিল, কিন্তু এতটুকু পথ আসতে গিয়ে কিন্তু পেছনের কাছে ধুলো পড়েছিল। তো
তো ওই বেন লক্ষ্য করে গাড়ির পেছনের গ্লাসে কারো হাতের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। হাতের ছাপগুলো স্বাভাবিক মানুষের হাতের যে পাঞ্জা থাকে এটা থেকেও বড়। তো এটা কিন্তু গাড়ির ভেতরে থাকা লোকজনও কোনো কারণে খেয়াল করেছিল, তারা বারবার গাড়ির পেছন দিকে তাকাচ্ছিল যে বেন আসছে কিনা। তো ওরা দেখে যে গাড়ির পেছনের গ্লাসে বাইরে থেকে হাতের ছাপ পড়া। তো ওরা মনে করেছে বেন হয়তো বা নিজের ভুলেই গাড়ির পেছনের গ্লাসে হাত দিয়েছে। এটা তো একদম মামুলি ব্যাপার, একদম স্বাভাবিক ব্যাপার, তাই না? তো এখন এই ব্যাপারটা কিন্তু এই পর্যন্তই থেকে যায়। তো বেনও দেখেছে হাতের ছাপ, কিন্তু ও চিন্তা করে যে কি ব্যাপার, হাতের ছাপ এখানে ফেললো কে? হয়তো ওরা এর মধ্যে কেউ বের হয়েছিল গাড়ি থেকেও যতক্ষণ এখানে ছিল না। তো এই কারণে এই বিষয়টা একদম স্বাভাবিক নিয়ে, এবং এটা নিয়ে যে আলোচনা করবে কেউ, এই বিষয় এতটাও গুরুত্ব কেউ দেয়নি। বিষয়টা এই পর্যন্তই থাকে আর কি। তো এর প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে যায়, এর মধ্যে তারা গাড়ি চালিয়েছে। তো ওখানে দেখা যাচ্ছে যে কুয়াশার যে একটা ভাব ছিল সেটাও আস্তে আস্তে কমে যায়। এতে তারা যেটা করে সেটা হলো, এতক্ষণ যে গাড়িতে বসেছিল ওরা কিন্তু গাড়ির ভেতরে থাকা মরুভূমির কোনো ভিডিও বা ফটো এটা তুলতে পারে নাই বা ভিডিও তৈরি করতে পারে নাই। তো এই সুযোগে তারা জানালা দিয়ে তারা কিছু ফটো তোলে, গাড়ির ভেতরে নিজেদের কিছু ফটো তোলে, তারপর ভিডিও করে। তো এভাবে কিছুক্ষণ করার পর ওরা নিজেরাই যখন গাড়িতে বসে ভিডিওগুলো দেখছিল, অদ্ভুত ব্যাপার, ভিডিওটা ওপেন করার মানে যখন ওপেন করতে গিয়েছে তখন লেখা আসছে নট সাপোর্টেড, মানে এটা ওপেন হচ্ছে না। আর ফটোগুলো যখন ওরা ওপেন করতে যাবে তখন দেখে যে ডাজ নট এক্সিস্ট লেখা, মানে এখানে কোনো ফটোই নেই। এটা কিভাবে সম্ভব? এটা তো সবাই বেশ অবাক হয়। তো সবাই চিন্তা করে একসাথে কি সবার মোবাইলের সমস্যা হলো নাকি মোবাইলেরও করোনা রোগ ধরলো? ওরা এরকম চিন্তা করছে, হাসাহাসি করছে। তো যাই হোক, ওরা নিজেদের মধ্যে কথোপকথন করতে করতে তারা এগিয়ে চলছে। প্রায় 2 ঘন্টারও বেশি গাড়ি চালানোর পর একটা কাঙ্ক্ষিত স্থান যেখানে আসার জন্য তারা বের হয়েছিল সেখানেই তারা চলে আসে, এবং ওখানেই তারা পিকনিক করার জন্য মনস্থ করেছিল আগে থেকেই। তো বলে রাখা ভালো, ওই ঘটনাস্থলটি আল রুবাইস শহর থেকে প্রায় 45 কিলোমিটারেরও আরেকটু বেশি দূরে অবস্থিত। তো যাই হোক, সময়টা বেশ উপভোগ করছিল তারা। যেহেতু অ্যালকোহল নিয়ে এসেছিল, হালকাভাবে ড্রিঙ্কস করার পর তারা সিদ্ধান্ত নিল একটা গ্রিল, মানে যে বারবিকিউ আমরা করা দেখেছি, তো আস্ত একটা মুরগি যেভাবে একটা প্রসেস করে ঝলসানো হয় এটাকে আমরা গ্রিল বলি। তো ওরা চিন্তা করে যে একটা গ্রিল না হয় এখন রেডি করা যাক, ব্যাপারটা খারাপ হয় না, বিকালটা ভালোই কাটবে। তো যেই বলা সেই কাজ, শুরু হয় গ্রিল পোড়ানোর ব্যবস্থা। এরই মাঝে রবার্ট নামে যে ছিল সে গাড়িতে বসে থাকে, এবং সে কি করছে, জোরে সাউন্ড দিয়ে গান শুনছে। নারিজা নামে আরেকজন যে ছিল সে খেয়াল করে কিছু দূরেই একটা কাটা গাছ, ওই কাটা গাছের একটা ডাল বেরিয়ে আছে, মানে মাথা ভাঙা গাছের। তো ওই মাথাটার অংশটা কেউ হয়তো বা কেটে ফেলেছে আর কি, নিজ দিক দিয়ে একটা ডাল। ওই ডালের উপর একটা শকুন চুপচাপ বসে আছে এবং তাদেরকে দেখছে। তো এটা দেখে বেশ অবাক হয় নারিজা, যে এত কাছ থেকে সে কখনো শকুন দেখেই নেই, এটাই প্রথম। তো সে কি করেছে, এই ব্যাপারটা সে ভিডিও করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে ক্যামেরা অন করে আস্তে 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 শকুনের দিকে যাচ্ছে। তো অল্প একটু গিয়েছে কেবল, এর মধ্যে কি করেছে, ওই শকুনটা উড়ে এসে তার ঘাড়ের দিকটা একটা খামচি মেরে উড়ে চলে গেছে। শকুনের এই খামচি খেয়ে ও তো জোরে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তো অন্যরা দৌড়ে তার কাছে আসে, তাকে নিয়ে গাড়ির ভিতরে শোয়ায়। প্রাথমিক ট্রিটমেন্ট বলতে যেটা করা হয় সেটা মোটামুটি তারা করে। তো এই যে বেন, সে এখন মোটামুটি ভীত সন্ত্রস্ত ভাবে বলতে শুরু করে যে আচ্ছা, এই যে বাইরে একটা হাতের ছাপ দেখলাম, এই ছাপটা কে ফেলেছে? বুঝলাম না তো, এটা কার? এটা বলার সাথে সাথে মাইকেল নামে যে ছিল সে বলে, এটাই বেটা, ফাজলামি করবি না, ওটা তোর হাতের ছাপ না। তো বেনের কথা শুনে, মানে মাইকেল তো রেগে গিয়েছিল, কিন্তু মাইকেলের কথা শুনে বেন রেগে গিয়ে বলে, আমার হাতের ছাপ হলে কি আমি বলতাম, তোদেরকে জিজ্ঞেস করতাম? এগুলো কিন্তু তারা তাদের ভাষায় বলছিল আর কি, যেটা আমরা পরবর্তীতে জানতে পারার পর আপনাদের সামনে বাংলায় উপস্থাপন করছি আর কি। যাই হোক, তারপর ওরা সকলে আলোচনা করছে, আচ্ছা এই যে হাতের ছাপ, মোবাইলে ভিডিও এবং অন্যান্য ছবি না থাকা, তারপরে এই যে শকুনটা,
এগুলো কি আসলে সব স্বাভাবিকভাবে হচ্ছে নাকি ব্যতিক্রমী কিছু? আবার এই শকুনের অদ্ভুত আচরণটা, এটাও তো স্বাভাবিক না। আর এখানে তো সাধারণত কোনো শকুন থাকে না, এটা কোথা থেকে আসলো? তো যাই হোক, এরা মোটামুটি এই বিষয় নিয়ে আলোচনা করছিল। তো কিছুক্ষণ পর ওই যে ওই গ্রিলটা আগুনে পোড়ানোর সময় সবাই একসাথে সামনাসামনি হয়ে বসে গল্প করছিল, আর গাড়িটা তাদের থেকে কিছুটা দূরে রাখা। এই সময় তারা খেয়াল করে গাড়ির উপরে একটা পেঁচা চুপচাপ বসে তাদের দিকে তাকিয়ে আছে। পেঁচা কিন্তু নিশাচর প্রাণী, রাতের বেলা বের হয়, দিনের বেলা কিন্তু বের হয় না। এই পেঁচাটা কোত্থেকে এলো দিন দুপুরে, আর ওদের দিকে এমন ভাবে তাকিয়ে আছে? পেঁচা কিন্তু এক দৃষ্টিতে একদিকে তাকিয়ে থাকে, এটা সত্য। তো এই দিনের বেলাতেও স্পষ্ট দেখা যাচ্ছে এই পেঁচার চোখ দুটো একদম লাল টকটকে। তাদের দিকে তাকানো অবস্থায় ওই পেঁচাটা কি করছে, মাঝে মাঝে গাড়ির উপরে ওর পায়ের নখ দিয়ে আঁচড় কাটা শুরু করেছে। নীরব পরিবেশ থাকায় পেঁচার নখের আঁচড়ের শব্দটা অনেকটা টিনের চালের উপর যদি কেউ কোনো কিছু দিয়ে আঁচড় কাটে যেমন কচকচ কচকচ শব্দ হয়, ঠিক ওই রকম আওয়াজ স্পষ্টভাবে সবার কানে যায়। আওয়াজটা যেন ক্রমেই তাদের মাথায় ঝিম ধরিয়ে দেওয়ার মতো অবস্থা হয়ে ওঠে। এই জন্য মাইকেল উঠে একটা লাঠি নিয়ে এই পেঁচাটাকে ধাওয়া করে। ধাওয়ানি খেয়ে এই পেঁচাটা উড়ে চলে যায়। মাইকেল খেয়াল করে এই পেঁচাটা যেখানে বসেছিল ওই জায়গায় নখের আঁচড় এমন ভাবে দিয়েছে যে গাড়ির রং পর্যন্ত উঠে গিয়েছে। অথচ ওখানে গাড়ির যে রংগুলো ওগুলো খুব মানে বেশ মোটা আস্তরণ দিয়ে করা থাকে। নর্মালি পাখির নখের আঁচড়ে এমনটা হওয়ার কথা নয়। তো মাইকেল তো চিৎকার করে সকলকে ডাক দেয় এবং বলে, দেখো কি হয়েছে, পাখির নখের আঁচড়ে আমাদের গাড়ির রং উঠে গেছে, এটা কি সম্ভব? তো আসলে আরেকজন বলে যে ওর নখ তো অনেক ধারালো হতেও পারে যে এই কারণেই হয়েছে। তো যাই হোক, এইসবের মধ্যে খাওয়া দাওয়ার আড্ডায় তাদের দুপুর গড়িয়ে বিকাল হয়। একটা গাছের সাথে লাগানো অবস্থায় তারা তৈরি করে তাঁবুর যে বিভিন্ন ব্যাপারগুলো যেগুলো করতে হয় আর কি। তো এই পর্যন্ত মোটামুটি আপাতত দৃষ্টিতে যেগুলো হচ্ছিল সেটা খুব বেশি প্যারানরমাল এটা বলা যায় না, কিন্তু সন্ধ্যার পর থেকেই যেন সবকিছু এলোমেলো। মরুভূমির সন্ধ্যার বর্ণনা যদি না দেয়া হয় তাহলে এই ঘটনাটা সম্পূর্ণ হবে না। মরুভূমির আসল সৌন্দর্য ফুটে ওঠে সন্ধ্যাবেলা বা রাতের বেলা। যেই চোখ মরুভূমির রাতের সৌন্দর্য দেখে নাই, অনেকে বলেন সে নাকি দুনিয়ার অনেক সৌন্দর্য থেকে বঞ্চিত। স্বচ্ছ একটা স্টিলের প্লেট, আর সেই প্লেটের উপর যদি আলো পড়ে তাহলে সেই প্লেটটা যেমন ঝকঝকে চকমকে এরকম দেখায়। মরুভূমির উপর চাঁদের আলো ঠিক সেই প্লেটের মতো, এর জন্য পূর্ণিমার দরকার নাই, এমনকি তারার আলোগুলো চকচক করে। পুরো দুনিয়ার মাঝে যেন শুধু দুটো জিনিস চোখের সামনে, মরুভূমি আর মাথার উপর খোলা আসমান। কি যে অপরূপ দৃশ্য তা ভাষায় বর্ণনা করার কোনো শব্দ অনেকেই জানা থাকে না। এজন্য অনেকে রাতের বেলা মরুভূমিতে গিয়ে পিকনিক করে। তো সন্ধ্যার আড্ডার মাঝামাঝি সময় তারা খেয়াল করে দূর থেকে মশালের আগুনের মতো কয়েকটা আলো দেখা যাচ্ছে। কিছু সময় পর আলোটা মোটামুটি কাছাকাছি আসলে তারা দেখতে পায় একটা পালকি, আর ওই পালকির সামনে দুটো উট, কিন্তু ওই দুটো উটের মাথা নেই। উটের দেহের সাথে শুধু গলাটা আছে, আর উটের গলার ভেতরে গেড়ে দেয়া হয়েছে দুটো মশাল। বাকি দুটো মশাল পালকির পেছনে। এই পালকিটার সামনে বেশ কয়েকটা লম্বা লম্বা অবয়ব, দেখে মনে হচ্ছে সাদা আলখেল্লা পরিহিত। চেহারাটা খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না ওই সময়। তো আর ওই পালকির উপরে সামনের দিকে দাঁড়ানো একটা কালো ছায়ামূর্তি, ওইটা কিন্তু আবার ওই সাদা আলখেল্লা পরা না। আর ওই জিনিসটা ওই মশালের আলোর থেকেও লম্বা, মানে মাটি থেকে মশাল যতটুকু উঁচু তার থেকেও ওই অবয়বটা আবার লম্বা। আর ওই পালকিটা যেন চকচক করছে রাতের অন্ধকারে। চলন্ত পালকির আওয়াজ এতটাই তীক্ষ্ণ যে এটা একদম মাথার ভেতর এসে লাগছিল। অবাক হয়ে পালকের দিকে তাকিয়ে থাকে সবাই। হঠাৎ করে একজন
বা একটা অবয়ব এই মাইকেলের ঘাড়ে হাত দিয়ে জিজ্ঞেস করে, কিরে পালকি কোনোদিন দেখিস নাই? আরো দেখবি, চল আমার সাথে। চারদিক এতটাই নিস্তব্ধ ছিল, হঠাৎ করে এই অবয়বের এই কথা শুনে কেউ বুঝতে পারে না যে কি করবে। কারো গলা থেকে কোনো আওয়াজই বের হচ্ছে না। এর মধ্যে হঠাৎ করে মুহূর্তের মধ্যে তাদের চারপাশটা অন্ধকার হয়ে গেল। ওই যে মশাল দুটো ছিল ওগুলো নিভে গেল। সামনের মশাল ছিল দুটো, আবার পেছনে দুটো ছিল, ওগুলো মানে পেছনে দুটো নিভে গিয়েছে। আর বেশ কয়েকটা অবয়ব তাদেরকে ঘিরে ফেলে। এদের গঠনটা নাকি এমন, এদের পা দুটো হাঁসের পায়ের মতো, আর এদের পিঠের দিকটা উটের পিঠের মতো, কুজ যেমন আছে ঠিক ওই রকম। আর তাদের মুখ দেখে মনে হচ্ছিল একদম শকুনের মতো। তাদের গলাও শকুনের মতো, শকুন যেমন মাথাটা, ওর গলাটা ঠিক ওই রকম মনে হচ্ছে। এসব দেখে কিছুক্ষণের মধ্যেই রবার্ট, মাইকেল এবং নাজিরা ওইখানেই অজ্ঞান হয়ে যায়। আর বেন অজ্ঞান হয়নি, সে কোনো চিন্তা না করে সামনের দিকে দেয় দৌড়, আর গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে যে কেউ আছো, আমাদের রক্ষা করো, কোথায় কি কেউ নাই, আমাদের কথা কেউ কি শুনছো না, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে বাঁচাও। কিছুক্ষণ পর বেনের কণ্ঠটাও আর শুনতে পাওয়া যায় না। প্রিয় লিসেনার্স, এটা হচ্ছে এই ঘটনার প্রথম খণ্ড। এবার আসেন আমরা দ্বিতীয় খণ্ডে চলে যাই। দ্বিতীয় খণ্ড না শুনলে প্রথম খণ্ডের ব্যাপারটা ক্লিয়ার হবে না আপনাদের কাছে। রাত প্রায় 8টার উপরে ওই যেই নামটা শুরুতে আমরা বলেছিলাম, সাইমন, যে সুদানি নাগরিক, সাইমন আব্দুল্লাহ, অ্যাম্বুলেন্স চালক। তো এই সাইমন হালকা চা নাস্তা সেরে নিচ্ছে। তখন এই সাইমন আল জসিম নামক একটি গ্রামে ডিউটি দিচ্ছিল সন্ধ্যা 7টা থেকে। তো অ্যাম্বুলেন্সে দুজন ছিল, সাইমন আব্দুল্লাহ এবং আরেকজন ফিলিপাইনের নাগরিক, তার নাম হচ্ছে ম্যাথিও ডি সুজা। তো এরা দুজনই কিন্তু ডাক্তার। তাদের কাছে কাতারের সবচেয়ে বড় সরকারি হসপিটাল হামাদ হসপিটাল থেকে একটা ফোন আসে। তাদেরকে বলা হয় তাদের লোকেশন কোথায়, মানে তারা কোথায় আছে, তারা জানায় ওরা হচ্ছে ওম আল জসিম নামক স্থানে। তো এরপর ওই হামাদ হসপিটাল থেকে তাদেরকে বলা হয় যে আস সিদ্রা নামক গ্রামে যাওয়ার জন্য। ওইখান থেকে মেডিকেল ইমার্জেন্সির জন্য কল করা হয়েছিল, একটা মুমূর্ষ প্রায় রোগী আছে, তাদেরকে নিয়ে আসতে হবে হসপিটালে। তো তারা যেহেতু কাছাকাছি আছে, এই জন্য ওই হামাদ হসপিটাল থেকে রোগীর জন্য কোনো হেলিকপ্টারের ব্যবস্থা করা হবে না, দ্রুত তারা যেন অ্যাম্বুলেন্সে করে ওই রোগীকে নিয়ে আসে আর কি। তো সাইমন আর দেরি না করে ওই সময় রওনা দেয় এই আসিদ্রা গ্রামের উদ্দেশ্যে। খুব তাড়াতাড়ি সেখানে তারা পৌঁছেও যায়, কারণ ওইদিকে রাস্তাঘাট ভালো ছিল। প্রায় 9টা বেজে গিয়েছিল, আর প্রায় 9টা বাজতেই তারা ওই গ্রামে প্রবেশ করে এবং ঠিকানা অনুযায়ী একটা পুরনো জীর্ণ শীর্ণ বাড়ির সামনে হাজির হয়। 2020 সালের দিকে এসেও এইরকম বাড়িতে মানুষ আছে, তাও কাতারের মতো জায়গা, একটা ধনী দেশে, এটা তারা কল্পনাও করতে পারেনি। বাড়িটার বর্ণনাটা এরকম যে কাঠের জানালা, বাড়িটা দোতলা, কিন্তু বাড়ির দরজাটা অনেকটাই নষ্ট হয়ে গেছে পোকা লেগে। তো বাড়িতে ইলেকট্রিসিটি নাই, আর বাংলাদেশে যেরকম হারিকেন আছে ওরকম হারিকেনের মতো এক ধরনের লণ্ঠন ওই বাড়িতে টানানো আছে আর কি, আর কয়েকটা টানানো আছে এরকম, ওগুলো থেকে মিটিমিটি আলো বাইরে ঠিকরে পড়ছে। আর বাড়ির পরিবেশটাও গুমোট ধরনের। সাধারণত এখনকার সময় যে কোনো কাতারের বাড়িতে গেলে যদি একটা ছোট বাড়ি হয়, সেই বাড়িতেও কমপক্ষে 5 থেকে 7 জন কাজের লোক পাওয়া যায়, এছাড়া থাকে বাড়ির লোকজন। কিন্তু ওই বাড়িতে এরকম কোনো লোকই নাই। তারা বেশ কয়েকবার ডাকাডাকি করার পর সাদা জুব্বা পরা একজন লোক বাইরে বেরিয়ে আসে এই হারিকেনের মতো একটা লণ্ঠন নিয়ে, এবং সে বলে, আপনাদেরকে কখন কল করা হয়েছিল? এত দেরি হয় আসতে? আপনাদেরকে বলছিল না যে মুমূর্ষু রোগী? তো সাইমন যে সেই কথা শুনে একটু রেগে যায়, কারণ হচ্ছে তাকে ফোন করার পরেই তো সে দ্রুত চলে এসেছে। তখন সাইমন বলে যে আচ্ছা, এখন এগুলো বলার সময় না, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রোগীর কাছে আমাদেরকে নিয়ে চলুন, এখন আপনাদের সাথে ঝগড়া করার আমাদের সময় নাই, দ্রুত রোগীকে আমাদের কাছে দিন, আমরা তাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে হসপিটালে নিয়ে যাব।
তো ওই সাদা জব্বা পরিহিত ওই লোকটা ওনাদের দুজনকে রোগীর কাছে নিয়ে যায়। তো অ্যাম্বুলেন্সে ওঠানোর সময় সবাই ধরাধরি করে উঠাচ্ছে, আর সাইমন ওই জুব্বা পরা লোকটিকে জিজ্ঞেস করে, রুগী আপনার কি হয়? তো জুব্বা পরা লোকটি মুচকি হাসে আর বলে, রুগী তো রুগী, রুগী আবার কি হইতে হবে? এমন তেরা কথা শুনে সাইমনের কিছুটা অবাক লাগে, রাগও হয়। তারপর অত শত চিন্তা না করে তারা তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দেয়, কারণ তাকে তো হসপিটালে পৌঁছাতে হবে, আর রুগী তো মুমূর্ষ। গাড়ি স্টার্ট দেওয়ার সময় এই যে ডিসুজাকে বলছে, যাও তুমি পিছনে গিয়ে বসো, রোগীর সাথে যদি কোনো খারাপ অবস্থা হয় তাহলে অক্সিজেনের ব্যবস্থা করে দিও। এর ভিতরে সাইমন নিকটস্থ পুলিশ ক্যাম্পে কল করে এবং জানতে চায় রাস্তায় কোনো টহল পুলিশ আছে কিনা। তখন কন্ট্রোল রুম থেকে বলে সে যদি কাতারে দোহাতে যেতে চায় তাহলে যে কোনো সেজন্য অফ রোডটা ব্যবহার করে। ওই রোডে টহল পুলিশ নাই, কিন্তু অ্যাম্বুলেন্স যেহেতু যাচ্ছে এই কারণে পুলিশ বলে দেয় যে তারা একটা টহল পুলিশের ব্যবস্থা করে দিবে। অফরোড ব্যবহার করার একমাত্র কারণ হচ্ছে প্রায় 2.5 ঘন্টার রাস্তা অফরোড দিয়ে গেলে ঘন্টা খানিকের মধ্যেই তারা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভেতরে ঢুকে যেতে পারবে। তারপর এখান থেকে দোহা, মানে কাতারের রাজধানী দোহা, সিদরা গ্রাম থেকে বের হয়ে তারা চলে যায় আল গাফ নামক যে জায়গাটা আছে সেই আল গাফের উদ্দেশ্যে। আর আল গাফ হচ্ছে সেই গ্রাম যে গ্রামের ঘটনা আমরা এই ঘটনার শুরুতে আমরা বলেছি, প্রিয় লিসেনার্স। এই যে নাইজেরিয়ান যে 4 জন ব্যক্তি আর কি, তারা পিকনিক করতে গিয়েছিল। রাত তখন 9টা পৌনে 10টার মতো। তো গাড়ি ছুটে চলছে ওই অফরোড দিয়ে। অ্যাম্বুলেন্সের পিছনে ওই মুমূর্ষু রোগীর পাশে বসা এই যে ডিসুজা আর ওই জুব্বা পরা লোকটির ভেতরে হালকা কথোপকথন শুরু হয়, যেমন কোথায় থাকেন, রোগী আপনার কি হয়, এত পুরনো বাড়িতে আপনারা কি করে আছেন, শহরের দিকে থাকেন না কেন, রোগীর কি হয়েছে, এই সমস্ত কথাবার্তা আর কি। এক পর্যায়ে ওই জুব্বা পরা লোকটি ওই ডিসুজাকে বলে, রোগী আর তো বেশিক্ষণ বাঁচবে না, সুতরাং তোরা ওকে আর নিয়ে বেশি দূর যাস না, ও মরে গেলে লাশটা আমাকে দিয়ে দিস, ওর ওই মরা বডিটা হসপিটালে নিয়ে যাওয়ার দরকারটা কি, আমার কাছে দিয়ে দিস, তোদেরকে আর কষ্ট করে এত দূর যেতে হবে না, আবার লাশ নিয়ে তো আমাদের এখানে আসতে হবে, তোদেরকে দিয়ে যেতে হবে, তোদের এই কষ্ট করার দরকার কি? এই ম্যাথিউ ডিসুজা এই লোকটির কথা শুনে অবাক হয়ে যায় এবং বলে, বাড়ির লোক, পরিবারের কোন লোক মুমূর্ষ অবস্থায় থাকলে তার মৃত্যুর কথা এভাবে কেউ বলতে পারে? এই লোকটা কি মানুষ না অন্য কিছু? এই চিন্তা করে ওই লোকটাকে সে সুন্দর করে না করে দেয়, বলে, না, এভাবে আমাদের নিয়ম না, আমরা এভাবে কোনো কাজ করি না। আমরা কোনো ব্যক্তিকে উঠানোর পর যদি সে মারাও যায় আমরা হসপিটালে নেই, এন্ট্রি করাই, তারপরে আবার তার পরিবারের কাছে লাশটিকে বুঝিয়ে দেই। এইভাবে আমরা প্রতিমধ্যে থেকে কোনো লাশকে নামাই না। তো যদি নামাতেই হয় এই রোগীকে হসপিটালে গিয়ে নামাবো, যদি প্রতিমধ্যে সে মরেও যায়, আপনাকে নিয়ম মেনে এই রোগীকে নিয়ে আসতে হবে। এই কথা শুনে ওই জুব্বা লোকটি এই ম্যাথিউ ডিসুজার উপর প্রচন্ড ক্ষিপ্ত হয় এবং বলতে থাকে, আমার রোগী আমি নিয়ে যাবো, বেটা তোদের সমস্যা কি রে? তখন আবার ম্যাথিউ ডিসুজা সে বলে যে, দেখেন, এখানে রাগারাগি চিল্লাচিল্লি করার বিষয় না, এখানে নিয়মের বিষয়। আমাকে আমার ডিউটি পালন করতে হবে। আমার সিনিয়র সামনে আছে, উনিও ডাক্তার, উনি অ্যাম্বুলেন্স চালাচ্ছেন। আপনার যদি কিছু বলতে হয় ওর সাথে কথা বলেন, আমার সাথে আপনার কোনো কথা বলার দরকার নেই। আর আপনি যদি এরপরে হই হট্টগোল করেন তাহলে কিন্তু আমরা পুলিশ ডাকবো। তো ওই জুব্বা পরা লোকটি সাইমন যে সামনে ছিল তাকে ডাকে এবং বলে যায়, গাড়ি থামাও। বারবার যখন পেছন থেকে টোকা দিচ্ছিল তখন কিন্তু ওই ড্রাইভিং সিটে বসে ওই পেছনের একটা কাজ থাকে, ওই কাজটা সরিয়ে পেছনের লোকদের সাথে কথা বলা যায়। তখন ওই সাইমন বলে যে, কি হয়েছে? তখন ওই একই কথা বলে ওই জুব্বা পরা লোকটি, যে এই রোগী আর বেশিক্ষণ বাঁচবে না, এই রোগী যেখানে মারা যাবে ওইখানেই আমার কাছে হস্তান্তর কর তোরা, আর তোরা চলে যা এখান থেকে, ভাগ তাড়াতাড়ি, নাহলে কিন্তু তোদের খবর আছে। আমি এই রোগী আমার মতো করে নিয়ে যাব, তোদের আর কষ্ট করে এদিকে আসতে হবে না। সাইমন ডাক্তার, ওখানে কিন্তু ডাক্তারও অ্যাম্বুলেন্স চালায়, এই অর্থে কিন্তু আমরা বলছি অ্যাম্বুলেন্স চালক আর কি, ওখানে সবাই গাড়ি চালাতে পারে। তো সাইমন এই কথা শুনে ওই জুব্বা লোকটার উপর প্রচন্ড রাগ করে এবং সে তো তার মতো করে, এই সকল কথোপকথন কিন্তু আরবিতে হচ্ছিল গাড়ির এখানে, তো সে তার মতো করে ধমক দিতে শুরু করে আর কি। ওই জুব্বা লোকটাও ধমক দিতে শুরু করে। সাইমনও রেগে যায় যে এই কথা কেউ বলে নাকি,
বারবার তাকে বোঝানো হচ্ছে, সেই এই জায়গার নামলে সেই রুগী নিয়ে যাবে কিভাবে। আর মনে হচ্ছে সেই এই লাশ মানে এই রুগীটা মরে যাওয়ার অপেক্ষাতেই আছে, কোনো মানে মায়া মহব্বত নাই। এতে করেই এই দুইজন মানে ম্যাথিউ ডিসুজা এবং সাইমন আব্দুল্লাহ এরা ক্ষিপ্ত হয়েছিল এই লোকটার উপরে আর কি। তো ওরা তো ওদের মতো করে একে অন্যকে বকাঝকা করছে আর কি। একটা পর্যায়ে ওই যুব্বা লোকটা বলা যায়, গাড়ি থামা, বের হয় গাড়ি থেকে। মানে কি আজব ব্যাপার, গাড়ি যারা চালাচ্ছেন, গাড়ির নিয়ন্ত্রণ যাদের হাতে, ওই যুব্বা লোকটি ওদেরকে গাড়ি থামায় গাড়ি থেকে বের হইতে বলতেছেন। তাহলে কেমন মেজাজটা গরম হতে পারে। আর এইসবের ভিতরেই সত্যি সত্যি ওই রুগীটা মারা গিয়েছিল। ওই যুব্বা লোকটি কিন্তু বলেছিল যে কিছুক্ষণের মধ্যেই রুগীটি মারা যাবে। আর রুগীটি মারা যাওয়ার সাথে সাথে আচমকা গাড়ির ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে ম্যাথিউ ডিসুজা বলে ওঠে সাইমন আব্দুল্লাহকে, দ্য পেশেন্ট ইজ ডেড, মানে রুগীটি মারা গেছে। তো ম্যাথিউ ডিসুজা পেছন থেকে গাড়ির দরজা খুলে সামনে আসে, আর সাইমন আর ম্যাথিউ দুজনেই গাড়ির ইঞ্জিন চেক করে। তো কয়েক মিনিটের মধ্যেই ইঞ্জিনটা ঠিক হয়ে যায়। সাইমন গাড়িতে উঠে বসে, আর ম্যাথিউ গাড়ির পেছন দিকে ঘুরে আবার দৌড়ে সামনে এসে বলে যে, সাইমন এই দেখে যাও তাড়াতাড়ি কি ঘটনা ঘটছে। তো সাইমন তো দ্রুত নেমে আসে, এসে দেখে রুগীও নাই, রুগীর সাথে যুব্বা পরা লোকটি ছিল সেও নাই। সাইমন তো অবাক হয়ে দৌড়ে গাড়ির আশেপাশে তাকাতে থাকে। তারপর গাড়ির ভেতরে থাকা টর্চ লাইট নিয়ে চারদিকে মারতে থাকে, কিন্তু চারদিকে মরুভূমি, কোথাও কোনো লোকজন নাই। এমনকি গাড়ির পাশ থেকে যে কোনো পায়ের ছাপ দেখা যাবে, কোনো পায়ের ছাপও নাই। তখনই তারা বুঝতে পারলো অন্যরকম কিছু একটা হতে যাচ্ছে। তারা একটু ভয় পায়। ম্যাথিউ বেশি ভয় পেয়েছিল। সাইমন তাকে সাহস দেয় এবং এটা বলে, মরুভূমিতে লুকানোর মতো একমাত্র জায়গা হচ্ছে টিলা গোছের কিছু জিনিস। চলো আশেপাশে কোনো টিলা, এই যদি টিলা থাকে টিলার পাশে গিয়ে খুঁজে দেখি এই ফাজিল লোকটা এই লাশটা নিয়ে কোথায় গেল। আর একটা লাশ সে কাঁধে করে নিয়ে এই বৃদ্ধ লোকটা চলে যাবে এত তাড়াতাড়ি এত দূরে, এটা তো হতে পারে না। আর এই লাশ বা এই রোগীর বিষয়টা তো আমরা আমাদের অফিসে জানিয়েছি, তাদের কাছে গিয়ে আমরা এই কথা বলতে পারবো? তাদের চাকরি চলে যাবে, জরিমানা হবে দায়িত্ব অবহেলার করার কারণে। যে কোনো মূল্যে এটাকে খুঁজে বের করতে হবে, চলো। তো কিছু দূর তারা গাড়ি থেকে সামনে এগোতেই তারা আবিষ্কার করে ছোট্ট একটা টিলা। তো তারা টর্চ লাইট মারতে মারতে ওই টিলার পাশে গিয়ে দেখে যে কয়েকটা জুব্বা পরা অবয়ব গোল হয়ে বসে আছে। যেমন আরব দেশের লোকরা গোল হয়ে খাবার মাঝখানে রেখে খাবার খায়, মানে মাঝখানে খাবার, তারা চারদিকে গোল হয়ে বসে আছে, এরকম একটা অবস্থা এখানে আছে আর কি। তো দেখা যাচ্ছে চারদিকে গোল হয়ে বসে মাঝখান থেকে খাবার এক একজন উঠিয়ে উঠিয়ে খাচ্ছে। মনে হচ্ছে ওরাও গোল হয়ে বসে আছে, মাঝখান থেকে কোনো খাবার উঠিয়ে উঠিয়ে খাচ্ছে। তো কি করেছে ওরা, কিন্তু একসাথে লাইট ওইদিকে ধরেছে। সত্যি দেখে তারা কি যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। অন্ধকারে তো তারা দেখেছিল, আর চাঁদের আলো তো বেশ ভালোই ছিল। সাইমন চোখের পলকে পেছনে ঘুরে ম্যাথিউকে বলে, ম্যাথিউ বাঁচতে চাইলে দৌড় দাও, এক মুহূর্তে এখানে দাঁড়ানো যাবে না, দ্রুত দৌড় দাও। তো ওরা তো দৌড়ে গাড়ির কাছে এসে পড়ে। এদিকে ম্যাথিউ কিন্তু দৌড়াচ্ছিল, আর একটা সময় সে পড়ে যায়। সাইমন তো তার মতো করে সে দৌড়াচ্ছে, আর পড়ে যাওয়ার পর সে আর উঠতে পারছিল না। এর মধ্যে কি হয়, ওই যে গাড়ির ভেতরে বসা ওই যে জুব্বা পরা লোক, ওই লোকটি হঠাৎ করে ম্যাথিউর ঘাড় চেপে ধরেছে। ম্যাথিউ যখন ঘাড়টা ঘুরিয়েছে তখন দেখে ওই লোকটা, তখন আবার জোর করে মাথাটা ঘুরিয়ে ওই লোকটা ম্যাথিউর মাথাটা বালির মধ্যে চেপে ধরেছে। আর একটা কাজ করেছে, সেটা হলো ওই মৃত ব্যক্তির শরীরের একটা হাড় ম্যাথিউর মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল ওই চাপ দেওয়ার আগে, আর বলতে থাকে, লাশ নিবি না, নে নে লাশ নে। বারবার বললাম, কথা তো শুনলি না, এবার আমাদের সাথে তোরাও খা, দেখ লাশ খেতে কত মজা। এই কথা বলে চিৎকার করতে থাকে ওই লোকটার, হাসতে থাকে, মানে চিৎকার করে হাসতে থাকে লোকটা। তো সাইমন গাড়িতে চলে গিয়েছে, কিন্তু ম্যাথিউ যখন আসছিল না তখন বুঝতে পারলো সাংঘাতিক কোনো একটা ঘটনা ঘটে গেছে। ম্যাথিউকে খুঁজতে যাওয়ার আগে দ্রুত পুলিশকে ফোন করতে হবে। সাইমন তাড়াতাড়ি পুলিশকে ফোন করে, পুলিশের কাছে হেল্প চায় এবং তারা এই মুহূর্তে কোথায় আছে গুগল ম্যাপের লোকেশন দেখে তারা বলে দেয় যে পুলিশ কোথায় আছে, পুলিশের অবস্থানটা কোথায়।
মানে নিকটস্থ পুলিশ ফাঁড়ি বা ক্যাম্প কোথায় আর তাদের অবস্থানটা কত দূরে, কোন দিকে কোন ডিরেকশনে আছে, এটা তারা বলে দেয় দ্রুত। তো পুলিশ তাদের অবস্থান ট্র্যাক করতে করতে চলে আসে। তো পুলিশ দুটো গাড়ি নিয়ে চলে এসেছিল খুব অল্প সময়ের মধ্যেই। তো পুলিশ যখন আসে, সাইমনের কথা মতো পুলিশ সাইমনকে সাথে নিয়ে ওই টিলার কাছে যায়। তো ওখান থেকে আবিষ্কৃত হয় অর্ধগলিত ছিঁড়ে খাওয়া একটা রোগীর লাশ। ওরা দেখে বুঝতে পারে যে এই রোগীটাকেই তারা এই অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসেছিল। তারপর তারা ম্যাথিউকে খুঁজতে থাকে। ম্যাথিউকে বেশ খানিকটা দূরে অচেতন অবস্থায় পাওয়া যায়, শরীরে খামচির দাগ আর মুখের ভিতরে ঢুকিয়ে দেয় একটা হাড়, একটা কাঁচা হাড়, যেটার সাথে রক্ত বালি এগুলো লেগেছিল আর কি, মরুভূমির বালি। তো দ্রুত ম্যাথিউকে ওখান থেকে উঠানো হয়, আর ওই যে বডিটা, ওই বডিটাও ওখান থেকে তোলা হয়। তারপর অ্যাম্বুলেন্সের সামনে একটা পুলিশের গাড়ি, পেছনে একটা পুলিশের গাড়ি, এইভাবে অ্যাম্বুলেন্সটাকে হসপিটালে নিয়ে আসা হয়। সাইরেন বাজিয়ে দ্রুত সেটা নিয়ে আসা হয়েছিল। এই যে নিয়ে এসে যখন যাচ্ছিল, তখন তারা দেখতে পায় মরুভূমির মধ্যে একটা প্রাইভেট কার পড়ে আছে। এইদিকে পুলিশের গাড়ি আবার অ্যাম্বুলেন্স। তারা যখন প্রাইভেট কারের কাছ দিয়ে যাচ্ছিল, তখন ওই পুলিশরা বলছিল যে আচ্ছা, করোনার এই সময় কেউ তো বাইরে বের হওয়ার কথা না, এখানে গাড়িটা আসলো কিভাবে, কোনো লোক বিপদে পড়লো না তো? ওইখানে পুলিশের গাড়ি থামে, অ্যাম্বুলেন্সে থামে। তারা দ্রুত যখন গাড়ি থেকে নেমে এসেছে, তখন একটা দেখে যে একটা তাঁবু টানানো, তাঁবুটা আগুনে ঝলসে গেছে। তারপর যে একটা মুরগি গ্রিল করা হচ্ছিল, সেখানে জ্বলন্ত কয়লা অনেকটাই নিভে গেছে। ওই কয়লার মধ্যে আবার একজনের হাত ঢোকানো, হাতটা পুড়ে গেছে, অনেকটাই ঝলসে গেছে আর কি, কিন্তু সেও অজ্ঞান হয়ে আছে। আর একজনের মুখ অর্ধেকেরও বেশি ঝলসে গেছে, এছাড়া শরীরে অন্য কোনো জায়গায় কোনো ক্ষতি হয়নি। তো 3জন ব্যক্তিকে ওইখান থেকে আবিষ্কার করে। আর একজনের দেহ অবিকৃতই ছিল, মানে কোনো সমস্যা হয়নি, তবে 3জনের কেউই মারা যায়নি। আল্লাহর অশেষ রহমতে তারা মারা যায়নি, কিন্তু অজ্ঞান অবস্থায় ছিল। আরেকজনকে তো আর খুঁজে পাওয়া যায়নি। এখন এদেরকে নেওয়ার জন্য আরো একটা অ্যাম্বুলেন্সকে দ্রুত কল করা হয়। আর একটা পুলিশের গ্রুপ আসে, যে ওরা বুঝতে পেরেছিল যে এখানে 4জন ব্যক্তি ছিল। ওখানকার বিভিন্ন আলামত দেখে বুঝতে পেরেছিল এখানে 4জন ব্যক্তি এসেছিল, 3জন আছে আর একজন নাই। তো তারা আর একজন ব্যক্তিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে অবশ্য কিছুক্ষণের মধ্যে পেয়ে যায়। সেটাও অচেতন অবস্থায় পায় ওই দেহটাকে। এটা হচ্ছে বেন। বেন তো দৌড়াতে দৌড়াতে চলে গিয়েছিল, আমরা ঘটনা শুরুতে বলেছি। এটা হলো সেই বেনের দেহ। তো যাই হোক, প্রাথমিক চিকিৎসার মাধ্যমে বেনের জ্ঞান যখন ফেরত আসে, তখন বেন শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বলে। এদিকে সাইমন অদ্ভুত এই ঘটনা শুনে সে নিজেও বলে যে তাদের সাথে কি ঘটনা ঘটেছিল। এতক্ষণ তো আসলে কথা বলার মতো কোনো সুযোগ হয়নি। তারপর বেন যখন বলে যে পালকির মতো কিছু একটা এদিকে এসেছিল, এই কথা শুনে পুলিশরা আশেপাশে খুঁজতে থাকে যে সত্যি এরকম কিছু এখানে এসেছিল কিনা। দেখা যায় পালকির চাকার দাগের মতো একটা দাগ তারা দেখেছিল। আরো একটা ব্যাপার হলো, পুলিশ ওই জায়গাতে আবিষ্কার করে 2টো উটের পা, কিন্তু এই পাগুলি 3টা করে, সামনের দিকে 2টো আর পিছনে একটা। মানে প্রথমে 2টো দেখে মনে করেছিল যে এটা সামনে, মানে 2টো পা থেকে, পরে দেখে যে না আর একটা, তার মানে একটা উটের 3টা পা। এটা কিভাবে হয়? আর 2টো উট ছিল, ওরা বলেছিল হ্যাঁ 2টো উটই মনে হয়েছিল, কারণ ওখানে 6টা পা দেখা গিয়েছিল, 6টা পায়ের ছাপ। আর প্রত্যেকটা পা একটা থেকে আর একটা দূরত্ব 5 থেকে 7 ফিট দূরে। উটের পা কি 5 থেকে 7 ফিট দূরে হয়? নিশ্চয়ই না, আরো কাছাকাছি হয় আর কি। তো এই দাগগুলো কিন্তু খুব বেশি দূর যায়নি, অল্প কয়েক মিটার দূরে গিয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। আর উটের পাগুলোর পেছনে চিকন একটা লাইন, মনে হচ্ছে মরুভূমি থেকে বালুর উপর দিয়ে কোনো কিছু পাতলা যদি সোজাভাবে টেনে আনা হয়, তখন বালুর উপর যেভাবে হালকা আস্তরণ পড়বে, ঠিক ওই ধরনের দাগ। সেটাও কিন্তু অল্প একটু, মানে সামনেও কিছু নাই, পেছন দিকে কিছু নাই, মাঝখানে কিছু একটা জায়গায় ওরকম দাগটা পাওয়া যায়। উটের পায়ের দাগও ওইরকমই, মানে ওরা যে দীর্ঘ সময় ধরে হেঁটেছে বিষয় এরকম না, হঠাৎ করে এরা উদ্ভব হয়েছে, আবার হঠাৎ করে গায়েব হয়ে গেছে। তো যাই হোক, আসলে এই ঘটনাটা কেন হয়েছিল, কিভাবে হয়েছিল,
কেউ কিছু বলতে পারে না। তবে ওই যেই বাড়িটা, ওই বাড়িটায় পরে তল্লাশি করা হয়, জানা যায় যে ওই বাড়িতে একজন মুমূর্ষ ব্যক্তি ছিল, এটা সত্য। ওই মুমূর্ষ ব্যক্তিটাই কল করেছিল, কিন্তু কল করার পর সে অজ্ঞান হয়ে যায়। এরপরে ওই অ্যাম্বুলেন্স যখন যায় তখন একজন ব্যক্তি ওখান থেকে বের হয়ে আসে, রুগীকে নিয়ে যাওয়ার কথা বলে, সেও সাথে আসে, কিন্তু ওই ব্যক্তিটাকে কেউ বলতে পারে না। আসলে ওইখানে মানুষজন ছিলেন, ওই বাড়িতে একজন ব্যক্তি থাকতেন, উনি অসুস্থ হয়ে কল করেছিলেন খুব মুমূর্ষ অবস্থায়। তো ওই ব্যক্তিটা কোথা থেকে এলো, ধারণা করা হয় ওটা হচ্ছে মরুভূমির মানুষ খেকো জিন। সে ওই লাশটাকে খাওয়ার জন্য চলে এসেছিল, কিন্তু যেহেতু অ্যাম্বুলেন্স চলে এসেছে, লোকজন ওটাকে নিয়ে যাবে, ওই সময় সে এরকম সেজে ওই অ্যাম্বুলেন্সে উঠেছিল, এরকমটাই অনেকে মনে করে আর কি। নির্দিষ্ট করে কিছু বলা যায় না। আর ওই নাইজেরিয়ান 4 জন ভদ্রলোকের সাথে এই ধরনের ঘটনা কেন ঘটলো, অনেকে ধারণা করে যে মরুভূমির ভেতরে তারা যাচ্ছিল, ওই সময় করোনার সময় ছিল, আশেপাশের লোকজন তো কেউ ছিল না, তো যার কারণে হয়তো বা কোনো একটা কারণে দিনের বেলা থেকেই ওদের পেছনে কোনো পিশাচ শ্রেণীর জিন পড়ে গিয়েছিল। ওদেরও কোনো ভুল থাকতে পারে, কিন্তু সেটা কি ভুল ছিল এটাও নিশ্চিতভাবে কিছু বলা যায় না। ওদের কাছ থেকে ঘটনা যতটুকু শুনেছিল সেই অনুযায়ী মূলত এই যে সাইমন আব্দুল্লাহ উনি বলতে পেরেছিলেন। তো এভাবেই এই ঘটনাটি সংগ্রহ করেছিলেন আমাদের রাসেল আহমেদ সরকার ভাই। অসংখ্য ধন্যবাদ রাসেল ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করছি কাতারের এই ঘটনাটিও প্রিয় লিসেনার্স আপনাদের কাছে ভালো লেগেছে। আমি চলে যাচ্ছি মিনারের কাকার সেই ঘটনায়। মিনারের চাচা 2010 সালের দিকে বাংলাদেশে একটা জায়গা কেনেন। জায়গাটার স্পেসিফিক নাম তিনি বলবেন না, বলতে নিষেধ করেছেন। বৃহত্তর সিলেট বিভাগের কোনো একটা জায়গায়। জায়গাটা লোকালয় থেকে বেশ দূরে, টিলার উপরে, আর আশেপাশে বেশ বনাঞ্চল আছে, নদীও গেছে কাছ দিয়ে একটা। খুবই সুন্দর নৈসর্গিক একটা জায়গা, এবং এই জায়গাটার খোঁজ তিনি পেয়েছেন কারণ এর আশেপাশে বেশ বড় চা বাগান ঘেরা জায়গা, আর সেইখানে ওনার নিজেরও কিছু চা বাগানের শেয়ার ছিল। তো এই কারণে তিনি যখন ওখানকার এই জায়গাটা সম্বন্ধে শোনেন, এই টিলার উপরের অংশটা এটি একজন ব্যক্তি বিক্রি করে দেবেন, যার বংশ পরম্পরায় মালিকানা ছিল এখানে। একটা রুইনের মতো ছিল, জমিদার বাড়ি রুইনের মতো। আসলে এটাকে জমিদার বাড়ি বলা যাবে না, বেশ পুরনো ভগ্ন দশার একটা বাড়ি সেটি ছিল সেই টিলার উপর ওই জায়গায়। এবং তিনি সেই লোক যিনি এটার ওনার ছিলেন তিনি বিক্রি করে দেবেন। তো এটা যখন শোনেন মিনারের চাচা, তিনি তখন এটা কেনার জন্য একেবারে পাগল হয়ে যান। তার কাছে জায়গাটা খুব প্রিয়, তার খুব ইচ্ছা যে এখানে তিনি একটা বাড়ি বানাবেন, বেশ বাংলো বাড়ি মতো, এবং এখানে তিনি মাঝে মাঝে আসবেন, বেড়াতে আসবেন, সময় কাটাবেন, থাকবেন। যাই হোক, তিনি ওই লোকের সাথে কথাবার্তা বলেন এবং সেই জায়গাটা দেখেন। তো দেখার পর তার কাছে সবই ঠিক লাগে, তবে একটু স্পুকি মনে হয় জায়গাটা। মিনারের কাকা যখন ওই বাসাটা ভিজিট করেন তখনই তার কাছে বেশ অন্যরকম লাগেন, কারণ বাসার খুব কাছাকাছি তাকে তিনি গাড়ি নিয়ে আসতে পারেন না, এবং তাকে ওখানে নিয়ে আসতে হয় তার সাথে একজন মোটরসাইকেলে করে নিয়ে যায় কাছাকাছি। তারপর তিনি সেখান থেকেও তার হাঁটতে হয়, অনেক দূর হেঁটে সেই টিলার উপর উঠতে হয়। তো উঠে তিনি দেখেন বিশাল সেই বাড়িটা, পুরনো ভগ্নদশা অবস্থা, ওটাতে থাকার কোনো অবস্থা নাই, ওইটারে রিনোভেশনও করা যাবে না। যিনি ওনার ছিলেন তার প্রতিনিধি আসেন, এসে দেখেন, কথা বলেন যে এটা তো আসলে এখন রিনোভেশন করার মতো নাই, বেশ পুরানো, আর আপনি কি থাকবেন, রিনোভেশন করার দরকারও নাই। দেখেন তো বাড়িটা তিনি দেখেন, তার কাছে একেবারেই অন্যরকম লাগে, জায়গাটার পরিবেশটা অসাধারণ লাগে। তো বলে যে আপনি এটা এরকম দাম হলে নিতে পারেন। যাক, তার সাথে একটা দাম কষাকষি হয় এবং তিনি দর কষাকষিতে সেটা নিতে রাজি হন। তো লাস্টের দিন তিনি যখন এটা ডিল করবেন তখন এটার লিগ্যাল ওনার যিনি আছেন তিনি এসে দেখা করেন ওনার সাথে। তিনিও আসলে থাকেন বিদেশে, কিন্তু তিনি আসছেন আর কি, চলে যাবেন এগুলা হ্যান্ড ওভার করে। তো তিনি একটা কথা বলেন মিনারের কাকাকে যে 2টা কাজ করবেন না, এই বাড়িটা কিনতেছেন ভালো কথা, বা এখানে আপনি যাই করেন ভাঙবেন, আপনি কী করবেন? তখন বলে যে আমি এখানে এরকম বাংলো বানাবো। বলে বাংলো বানান, 2টা কাজ করতে পারবেন না। যেটা হচ্ছে যে আমিও কিন্তু আপনাকে শর্ত দিচ্ছি, তাহলে আপনার কাছে আর বিক্রি হবে না, একদম শেষ পর্যায়ে আর কি সেলের। তখন তাকে বলে যে 2টা কাজ করতে পারবেন না। তো মিনারের কাকা অবাক হয়ে জিজ্ঞেস করে যে 2টা কাজ মানে কি কাজ করতে পারবো না? বলে আসেন আপনাকে দেখাই। তো তিনি নিয়ে যান মিনারের কাকাকে। তো যখন তারা দুজন যাচ্ছে, বিকেল হয়ে গেছে, বিকেলের দিকে মানে একটু পরে মানে সন্ধ্যা হবে, ব্যাক করে চলে আসতে হবে। তারপরও তিনি তাকে নিয়ে হেঁটে হেঁটে যান, গিয়ে
বাসার একেবারে পেছনে নিয়ে যান। পেছনের দিকে দেখে যে এক্সটেনশনে, মানে এই বাড়িটা যেখানে হয়েছে আর কি, বাড়ির পেছনের অংশে একটা সুন্দর মানে ব্যাকইয়ার্ডের মতো আছে। ব্যাকইয়ার্ডের শেষ মাথায় কিন্তু কোনো আলাদা ফেন্স নাই, ওটা গাছ দিয়েই ফেন্স করা, বড় বড় গাছ। সেই গাছগুলো একেবারে কর্নারের থেকে নিচে নেমে গেছে ঢাল, মানে এটা টিলার উপরে, তো টিলার নিচে নেমে গেছে। টিলাটা বেশ উঁচু টিলা, পাহাড়ের মতো, কাইন্ড অফ লাইক পাহাড়। তো সেইটার একেবারে কর্নারে একটু ফাঁকা জায়গা, সেই জায়গায় একটা ছোট্ট অনেকটা মজুলিয়ামের মতো, মানে এখানে অনেক মজুলিয়াম মানে কোনো সমাধি ক্ষেত্র, ছোট কোনো সমাধি যদি হয় সেরকম একটা জায়গার মতো ছোট কর্নারে, এবং সেটার মাথায় একটা মিনারের মতো আছে ছোট, আর তার পাশে একটা কুয়া। বলে যে দেখেন এই দুইটা জায়গাকে আপনি কখনো ভাঙবেন না, তাহলে সমস্যা হবে। বলে ভাঙবো না মানে, বলে সমস্যা হবে, ভাঙবেন না। আমি নিজেই ভাঙি না। দেখেন এখানে যে তালাটা মারা, এই যে দরজাটায়, হ্যাঁ, এটা আসলে আমার পূর্বপুরুষরা একজন এই জায়গায় তালা মারছিল। হ্যাঁ, এটার ভেতরে তাদের কিছু ব্যাপার স্যাপার ছিল। তিনি এখানে নিজের মতো আরাধনা করতেন। তো এইটাকে ভাঙবেন না, আপনি যাই করেন এই জায়গাটুকু বাদ দিয়ে করেন, কোনো অসুবিধা নেই আপনার। কিন্তু এই জায়গাটুকু যদি আপনি ভাঙতে যান, আমাকেও বলা আছে আমি যদি কখনো এটা কারো কাছে হ্যান্ড ওভার করি, আমি যাতে এটা মেনশন করে দিই, মানে তার তো সমস্যা হবে, আমার নিজেরও সমস্যা হবে। এর জন্য আমি আপনাকে বলে দিচ্ছি ব্যাপারটা। আর যদি আপনি মনে করেন আমার এই কথা রক্ষা করতে পারবেন, তাহলে আপনি ধরেন না আর কি, তাহলে নিয়ে নেন আমার এটা, কেনার পর আপনি কাজ করেন আপনার মতো। আর যদি মনে করেন যে রাখতে পারবেন না, তাহলে আপনি এটা নিয়েন না, এটাই ভালো হবে। তো মিনারের কাকা বলে যে আচ্ছা, আমি ধরলাম যে আমি আপনার থেকে নিলাম না। তারপরের ঘটনা কি? তারপরে ধরেন এটা কালের বিবর্তনে একসময় ভেঙেই গেল, এটা থাকবে না, এটা সিমেন্টের করা, ঠিক না? একসময় এটা ভেঙে যাবে। তো বলে হ্যাঁ, কালের বিবর্তনে গেল সেটা অন্য কথা, কিন্তু এটাকে আপনি নিজের থেকে ভাঙতে যাবেন না, এটা আপনার মতো রিকোয়েস্ট। তো মিনারের কাকা বলে আচ্ছা ঠিক আছে। তিনি শোনেন, তিনি চিন্তা করেন এতটুকু জায়গা, এক কোণা দিয়ে এরকম, আর তার পাশে একটা এরকম কুয়া, এবং কুয়াটার ভিতরেও তিনি ঠিক মতো তাকান নাই, দেখছেন কুয়ার পাড়টা গোল করে পাথর দিয়ে বাঁধানো। তো তিনি আর খেয়াল করেন নাই। তিনি জিজ্ঞেস করেন ওই লোককে, কুয়ার মধ্যে কি আছে? বলে এগুলা আসলে আমার পূর্বপুরুষের আরাধনার জায়গা, ওনারা আরাধনা করতেন, কি এখানে আছে উনি জানেন। তো তখন মিনার কাকা একটু হেসে বলেন যে এখানে কি গুপ্তধন আছে নাকি? তো উনি ফিরে তাকান, তাকে হাসেন, বলে না না, গুপ্তধন হলে কি আপনাকে আমি এভাবে ছেড়ে দিতাম, বা আমি জায়গাটা ছাড়তাম? তাহলে তো আমি নিজেই এটা খোঁজ করতাম। ওনার আরাধনার জায়গা, উনি এখানে পূজা করতেন, কি করতেন এটা উনি জানেন। আপনি মানে এগুলো নিয়ে করেন না। হ্যাঁ, মানে এই জায়গাটাকে আপনি ছেড়ে কাজ করেন আপনার মতো, এতটুকুই তো জায়গা। তো মিনারের কাকা বলে আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো তিনি ওই লোকের সাথে কথা বলে তারপর ওই ডিল হয় তাদের মধ্যেই হয়ে যায়। পরদিন তারা কাগজপত্রের কাজ শেষ করে এবং তাদের মধ্যে মালিকানা পরিবর্তন হয়ে যায়। তো জায়গাটার মালিকানা বুঝে নেওয়ার পর মিনারের কাকা তার অফিসের একজন লোকের সাথে কথা বলেন, তার এই যে টি এস্টেট যে ম্যানেজ করতো, সেখানে কথা বলেন যে আমাকে একজন লোক ম্যানেজ করে দেন, যে নাকি ওই বাড়িটার দেখাশোনা করবে ফ্রম নাও অন, মানে এখনও দেখবে বা পরবর্তীতে আমি বাংলো করলে পুরো কাজে এসে থাকবে, মোট কথা ওই জায়গাটার দায়িত্বে সে থাকবে। এরকম একটা লোক আপনি খুঁজে দেন, যদি ভালো হয়, যদি পান যে ওইখানে আগে কাজ করতে এরকম লোক। তো তাদের যে টি স্টেটের যে ম্যানেজার ছিল সে বলে আচ্ছা আমি দেখতেছি, অসুবিধা নেই, দাঁড়ান। তো তারা তিনি খুঁজে একটা লোককে ম্যানেজ করে। এই লোক আগে ওখানে কাজ করতো, এই আগের যে ওনার ছিল সে যখন নাকি এই বাড়িতে লোক রাখতো তখন সে কাজ করতো। সেই লোক অনেকদিন আগে কাজ ছেড়ে গেছে, তো সে এখানে আর কাজ করতে রাজি না, যদিও শুনছে মালিকানা পরিবর্তন হয়েছে এবং তাকে বেতন আরও বেশি অফার করে। তাকে বলার কারণ হচ্ছে সে এই জায়গা সম্বন্ধে ভালো জানে, সে ওয়াকিফাল পুরো জায়গাটা সম্বন্ধে। তো সে মানে কাজ করতে নাকি রাজি হয় না, বলে যে না আমার ইচ্ছা নাই এখানে এসে। তখন বলে যে নতুন করে বাংলো হবে, এই হবে। তো সে নাকি এর হাসে, সে বলে বাংলো করে কি করবে এখানে, মানে হোটেল করবে, মানে এখানে রিসোর্ট বানাবে? বলে না না, উনি নিজেই থাকার জন্য বা ওনার গেস্টরা আসতে থাকবে, ওনার অফিসের লোকরা যদি কেউ আসে বেড়াইতে থাকবে, এর জন্য, মানে উনি আসলে ওরকম লাভ করার চিন্তা করতেছে না। তো বলে যে ওইখানে থাকার ঠেলা বুঝবে। তো তখন ওই ম্যানেজার জিজ্ঞেস করে ওই লোককে যে কেন, মানে এখানে কি সমস্যা? বলো এটা তো আসলে ভূতের সমস্যা আছে। তো ম্যানেজার একটু নড়ে চলে বসে, বলে ভূতের সমস্যা? বলে হ্যাঁ সমস্যা আছে, ওখানে কেউ থাকতে চায় না, আর আমি তো একা ওখানে দায়িত্ব নিয়ে থাকতেই পারবো না, মানে একা থাকা সম্ভব না। আমি অতীতে যেরকম সমস্যায় পড়ছি, এখানে বিশাল সমস্যা। তো তখন সেই ম্যানেজার তাকে জিজ্ঞেস করে যে কী সমস্যা? বলে যে এইখানে ওই যার বাড়ি ছিলেন, যে তার এখানে পূর্বপুরুষরা এখানে অনেক কিছু করতো, এখানে সাধনা করতো।
এই সাধনা করতে এবং সেগুলো ঘোরাফেরা করে ওই বাসায়। আমি এখানে থাকতাম যখন, আমার সাথে আরও লোক ছিল, আমাদেরকে যে কত ডিস্টার্ব করছে, আমাদের মানুষকে আছাড় দিয়ে ফেলে দিছে এখান থেকে, ঠিক এই টিলার থেকে ফেলে দিছে, অনেক সমস্যা করে। এখানে কোনো গেস্ট এসে এমনি থাকতে পারে না, ভালো মানুষ মানে হইলে ওখানে সমস্যা করে। আর মনে হয় যে ভালো মানুষের সাথে সমস্যাটা বেশি করে এখানে, যেগুলো থাকে খারাপ। তো ম্যানেজার সাহেব শুনে বলে, ভাই আপনি কাজ করলে করবেন, বেতন এরকম বাড়ায় দিব, আর আপনি দরকার হলে 7-8 লোক নিয়ে নেবেন এই সেই। তো ওই লোক বলে যে আচ্ছা আমি দেখি। তো তারপর যাই হোক, সেই লোক টাকা বেতন বেশির কথা চিন্তা করে সে যোগ দেয় এবং তার সাথে সে অ্যাসাইন করে যে আরও 2জন মানুষকে রাখতে হবে। তো 3জন লোক মিনারের কাকা ওখানে অ্যাসাইন করে এবং তিনি এর মধ্যে শুনেন যে জায়গাটা সম্বন্ধে এরকম কথা আছে। তো তিনি বলেন যে হয়তো এমন হতে পারে জায়গাটা পুরানো, ওইখানে এরকম পুরানো বাড়ি, জমিদার বাড়ির মতো ভাইব, মানে এই বাংলো বাড়ির ভাইব দেখে মানুষজন আসলে ভয় পায় আর কি। ওই এক কাজ করো, এটা যত দ্রুত পারো কনস্ট্রাকশনের কাজ শুরু করো। তো এই বলে তিনি আর আসলে এত কিছু মনে নাই, তিনি মালিকের সাথে কি বলছেন না বলছেন। তিনি ম্যানেজারকে দায়িত্ব দিয়ে দেন টোটাল, বলে যে কত টাকা কি লাগবে সব বাজেট আমারে দাও আর ওইখানে কাজ শুরু করো। ম্যানেজারও কথা শুনে ওই ফার্স্টে তো ওই লোকরা তার ওখানে যে দায়িত্ব নিচ্ছে সে যায়, ম্যানেজার ওইখানে থাকতে যায় আর কি। ম্যানেজার যে এস্টিমেট করবে আর কি কিভাবে কি এখানে কত টাকা লাগবে কি। তো ম্যানেজার যেদিন নাকি ফার্স্ট গেছে, সে নাকি ওই বাসায় গিয়ে কষ্টে সৃষ্টে উঠছে, ওঠার পর দেখে খুব ভগ্ন দশা। তো তার আগের থেকে সে বলে রাখছিল ওই কেয়ারটেকারকে যে তার জন্য একটা রুম সুন্দর করে যাতে পরিষ্কার করে রাখে। তো কেয়ারটেকার এরকম সুন্দর করে দোতলাতে তার জন্য একটা রুম, দোতলা ছিল, বাংলোটা আবার ছিল দোতলা। তো তিনি গেছেন ম্যানেজার সাহেব, তার কাছে খুব ভালো লাগতেছে গিয়ে। এমনি কষ্ট, তাকে উঠতে অনেক কষ্ট পাইতে হয়েছে, উপরে বেশ উঁচু জায়গায় উঠতে হয় আর কি। তো ওঠার পর তিনি যে দেখতেছেন যে বেশ নির্জন, একদম নিশ্চুপ জায়গা। তিনি তখন চিন্তা করেন জারি আমাদের স্যার তো খুব ভালো একটা জায়গা করে নিয়েছেন এখানে, যে খুব খারাপ হবে না, এখানে যদি একটা সুন্দর বাংলো হয় খারাপ হবে না, আমরাও তো আসতে পারবো এখানে। যাই হোক, তিনি এরকম দেখতে দেখতে তিনি মোটামুটি মনে মনে একটা ছক্কা আসা শুরু করেন, কী করবেন না করবেন। কালকে তিনি এখানকার ওই যে তাদের যে আর্কিটেক্ট আছে, ডিজাইনার আছে, তাকে নিয়ে আসবেন, এসে এগুলো দেখাবেন, এসব চিন্তা করে তার রুমে গেছেন থাকতে। তো যাই হোক, তিনি ওখানে কিন্তু কোনো অ্যাটাচড বাথরুম নাই, হ্যাঁ, 2 তলা এরকম বিল্ডিং, নিচে নামতে হয়, নেমে বাথরুম হলো নিচতলায়। তো তিনি ঘরটার মধ্যে দেখলেন যে দরজাও বেশ নড়বড়ে অবস্থা, একটা খাট আছে, সেটাকে গোছায় টুছায় ওই তাদের কেয়ারটেকার ওই বিছনা করে দিয়েছে তাকে। আর কেয়ারটেকার নিচতলায় ওই বাকি 2জন সহ তারা থাকে আর কি নিচে। তো তিনি রাতের বেলা তাকে সব কিছু দিয়ে বুঝায় টুঝায় দিয়ে চলে গেছেন। এবং সেখানে সবচেয়ে বড় কথা হচ্ছে তখন কারেন্ট নাই, কিন্তু তখন পর্যন্ত কারেন্ট নাই, কারণ কারেন্ট আনেও নাই। তো ম্যানেজার সাহেব ওখানে আছেন, তাকে ওখানে দিয়ে গেছে, হারিকেন দিয়ে গেছে, টর্চ লাইট দিয়ে গেছে, মোমবাতি দিয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি, এবং চা দিয়ে গেছে চা খেতে। তো ম্যানেজার সাহেব নাকি রাতের বেলা বসে আছে, তার সময় কাটতেছে না, এবং এমন একটা জায়গা যেখানে মোবাইলের নেটওয়ার্কও পাচ্ছেন না তিনি, হ্যাঁ, মানে খুব মানে নেটওয়ার্ক একদমই নাই, প্রায় বলা চলে, নেটওয়ার্ক নাই ওখানে, এরকম একটা অবস্থা। আর কারেন্ট নাই, সুতরাং টিভি এগুলো কিচ্ছু নাই। আর পুরান আমলের মান্দাত্তা একটা খাট বড়, সেটার মধ্যে মানে তাকে শুইতে হবে, হানিকেন জ্বালায় রাখছে, করার কিছু নাই, সন্ধ্যা হয়ে গেছে। ম্যানেজার সাহেব ভাবলেন যে এটা তো আমার জন্য এখন একটা টর্চারিং ব্যাপার, আর এত রাতে দ্রুত তার ঘুমানোর অভ্যাসও নাই। তো তিনি ওই নিউজ পেপার হারিকেনের আলোয় পড়তেছেন, তাও কষ্ট হইতেছে তার, মানে তার বয়স 40 আপ, এই অবস্থায় মানে চোখের দৃষ্টিতেও একটু সমস্যা হয়। হারিকেন জ্বালায় তিনি পড়তেছেন। রাত গভীর হয়েছে, চারিপাশে একেবারে ঝিঝি পোকা ডাকতেছে, কানের মধ্যে আসতেছে শব্দগুলো, খুব লাউড আসতেছে। তো তিনি পড়তে পড়তে একসময় ঝিম ধরে গেছে, আসলে মানে তার ঘুম চলে আসছে, মানে ঘুমায় যাবেন তিনি। তো এই সময় তিনি মানে জাস্ট ওই পেপারটা সরা রাখছেন, হারিকেনটা একটু কমায় দিয়েছেন, শুয়ে পড়বেন। এই সময় মনে হলো যে মানে পায়ের মধ্যে নুপুর পরে হাঁটতেছে, পুরো ওই যে সামনের করিডোর দিয়ে ছিপ 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 পা ফেলে হাঁটতেছে। তো তিনি ভাবলেন যে আরে এগুলা পুরানো, এগুলা জমিদার বাড়ি, এগুলা বলি, আর ওই যে নিচের কেয়ারটেকার আমরা বলছে যে এই বাড়িতে ভূত আছে, তো এগুলা হয় আমি ওইভাবে শুনছি, আর যদি থাকে ওই নুপুরের শব্দ শুনাইলে আমার কিছু আসে না। এই চিন্তা করে ম্যানেজার সাহেব ঠিক হারিকেনটা রেখে আস্তে করে শুয়ে পড়ছে খাটে। তো শুয়ে সে গায়ের মধ্যে ওই চাদর টেনে ঘুমানোর চেষ্টা করতেছে। এমনি বেশ কোজি, হ্যাঁ, মানে বেশ ঠান্ডা একটা অবস্থা আর কি। তো অনেকক্ষণ তিনি ঘুমায় গেছেন, প্রায় তার চোখটা লেগে আসছে। এরকম সময় তার কানের মধ্যে হঠাৎ করে করে মানে কে বাতাস দিল কানের মধ্যে, ফু করে হাসি, মানে একটা ফু দিল এরকম।
তো ফুর শব্দ তিনি তাকায় শুনতেছেন হাসির শব্দ, খিলখিল করে হাসি, এবং ঘরের মধ্যে হারিকেন আর জ্বলতেছে না, হারিকেনটা নেভানো। তার শুধু তন্দ্রা চলে আসছিল, আর কিছু না। মানে এর মধ্যে কিন্তু সেই জিনিসটা ঘটলো। তো এইবার তিনি ভয় পাইছেন, বেশ ভয় পাইছেন। তো তিনি যখন শুইছিলেন তখন কিন্তু মানে হালকা ঠান্ডা ছিল ঘরের মধ্যে, মানে একটু শীত শীত করতেছিল। এখন তিনি খেয়াল করতেছেন অনেক ঠান্ডা, ঘরের টেম্পারেচার মনে হচ্ছে মাইনাসে নেমে গেছে, এরকম একটা অবস্থা। থরথর করে তিনি কাঁপতেছেন। এরপর তিনি ফিল করলেন তার পায়ের মধ্যে কেউ একটা হাত দিল, একদম বরফ শীতল একটা হাত তার পাটাকে স্পর্শ করলো। স্পর্শ করে মনে হয় চেপে ধরলো তার পাটাকে। তো তিনি চিৎকার করে উঠে তিনি হাত দিয়ে এরকম ছাড়াইতে গেছেন পাটা, তো হাত দিয়ে কিছু ধরতে পারলেন না। তার আগে মনে হলো তাকে কেউ টান দিয়ে খাটের থেকে ফেলে দিল নিচে। ধপ করে তিনি ফ্লোরের মধ্যে পড়লেন, পড়ে অনেক ব্যথা পাইছেন। অন্ধকারে তিনি কোনো মতে হাঁচড়ায় পাছড়ায় উঠে তিনি দোয়া পড়া শুরু করছেন। দোয়া পড়তে পড়তে তিনি কর্নারে যেয়ে খাটের কর্নারে একদম দেয়ালের সাথে সিধায় গেছেন। তার কাছে স্পষ্ট মনে হইতেছে রুমের ভিতরে কেউ আছে, মানে রুমের ভিতরে কোনো একটা এক্সিস্টেন্স তিনি টের পাচ্ছেন। মনে হচ্ছে কিছু একটা আছে, মানে কিছু বা কেউ একজন এখানে প্রেজেন্ট। এবং তার কাছে মনে হলো রুমের মধ্যে কেউ হাঁটাহাঁটি করতেছে। এই ঘুটঘুটটি অন্ধকারের মধ্যে তিনি বুঝতে পারতেছেন না, কিন্তু তিনি একেবারে দেয়ালের সাথে মানে সেটে গিয়ে তিনি দোয়া পড়তেছেন। তা একসময় আসলে তারা সাহস হলো না, তিনি দোয়া পড়তে পড়তে মাটিতে বসে পড়লেন। মাটিতে বসে মাথাটা নিচু করে দোয়া পড়া শুরু করলেন এবং এক পর্যায়ে জোরে পড়া শুরু করলেন। তো জোরে যখন পড়তেছেন এই সময় তার ঘরের দরজার মধ্যে ঘটাং করে একটা শব্দ হলো। শব্দ হওয়ার পর মনে হলো কিছু একটা বের হয়ে গেছে ঘর থেকে, এরকম একটা অবস্থা। তো ম্যানেজার সাহেব প্রচণ্ড ভয়ে ছিলেন। তিনি এরপরে আবার আস্তে করে উঠে যখন একটু সাহস হলো তিনি আস্তে করে আবার তার হারিকেন জ্বালালেন। হারিকেন জ্বালায় তিনি বসে বসে ওইখানে খাটের মধ্যে দোয়া পড়লেন একেবারে ভোর পর্যন্ত, ফজর। আর ওই জায়গাটা এমনই দূরে বা এতটুকু দূরে, এইখানে আশেপাশে কোনো মসজিদ নাই। এই ফজরের আজানটা তিনি শুনতে পাইছেন খুব ক্ষীণভাবে। অন্য মসজিদ থেকে দূরে দিছে সেই শব্দটা, যেহেতু মানে নীরব এলাকা, এটা ভেসে আসছে। তো ফজরের আজান শুনে তার মনে হলো যে অনেক, তিনি সাহস পেলেন। তিনি উঠলেন, উঠে নিজের মতো নামাজ কালাম পড়ে চিন্তা করলেন যে আমি এখানে আর থাকবো না, আজকে ইম্পসিবল। তিনি দ্রুত ওই কেয়ারটেকারদের ডাকলেন ফজরের আজান নামাজ পড়ে, যে একটু পরে ডাকার পর তারা আসলো, বললো যে আমি ভয় পেয়েছি এই ব্যাপার। তো হাসতেছে কেয়ারটেকার, বলে এই একদিন আপনার সাথে আজকে কি করছে, এর থেকে অনেক বেশি করছে আমার সাথে। এখানে এগুলো আছে, এখন তো অভ্যাস হয়ে গেছে। মানে আমি আসার পর মনে হয় আমি যখন আবার এখানে জয়েন করছি মনে হলো এই যে খারাপ জিনিস আছে এরা খুশি হয়েছে, কারণ এরাও একলা থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়। তো শুনে ওনার কাছে রসিকতা কিছুই মনে হলো না ম্যানেজার সাহেবের। সে বললো যে আজকের মধ্যে তিনি খবর দিতেছেন লোক আসার পর কথা বলবেন। তো যাই হোক, তিনি ওই দিনই খবর দিলেন। দুপুরের পরে তার লোক আসলো ইঞ্জিনিয়ারে নিয়ে, তিনি প্ল্যান করতেছেন। তিনি কিন্তু অন্য কিছু মানে চিন্তা করলেন না, তিনি সরাসরি প্ল্যান পুরোটা নিয়ে করলেন। ম্যানেজারকে, ওই যে ইঞ্জিনিয়ারকে বললেন কীভাবে কী করতে হবে, কোথায় বাংলো হবে, কীভাবে ডিজাইন রেডি করতে হবে। তাদের ডিজাইনের মধ্যে পুরোপুরি চলে আসলো। একেবারে কুয়া টুয়া ওগুলা কিন্তু কিচ্ছু নাই, সিস্টেমে সবই চলে যাবে ওখানে, এরকম একটা ব্যাপার। তো এই প্ল্যানিং করে তিনি মোটামুটি বুঝাই দিয়ে, ইঞ্জিনিয়ারকে বুঝাই দিয়ে তিনি ওই দিন ভাগছেন। বিকালের পরেই তিনি পলাই গেছেন, ওদের সাথেই চলে গেছেন ওখানে। যাই হোক, তারপরে আস্তে ধীরে ওখানে কাজ শুরু হয়, মূল ভবন ভাঙা শুরু হয় ইত্যাদি। তো যখন নাকি যারা ওখানে থেকে কাজ করতেছিল মিস্ত্রিরা, তারা নাকি সবাই ওখানে মোটামুটি ওই বাসা সম্বন্ধে জেনে আসছে, দোয়া দরুদ পড়ে আসছে, এবং তারা জায়গাটাকে নিয়ে মানে বেশ ভীত ছিল। দোয়া দরুদ পড়ে কাজ করছে, বাড়িঘর ভাঙাভাঙির কাজ এগুলা করতেছে। তো করতে করতে তারা এক সময় ওগুলা ভেঙে ফেললো, পুরো বাড়িটাকে ভেঙে ফেলছে। পুরো বাড়িটাকে ভেঙে তারা ওই জায়গায় ফ্ল্যাট করছে। তার মধ্যে মিস্ত্রিদের একটা গ্রুপ নাকি গেছিল পিছনের ওই অংশটা ভাঙতে, কুয়ার পাশের যে উঁচা জায়গাটা, ওই জায়গাটা ভাঙতে গেছিল। ওই জায়গাটা যখন ভাঙতে গেছে, ওই জায়গার কাছে যাওয়ার পরপরই নাকি ফোঁস করে শব্দ শুনতে পাইছে মিস্ত্রি, যে মনে হচ্ছে যে কিছু একটা ফোঁস করতেছে, বেশ বড় ভারী কিছু। তো একটু ভয় পেয়েছে তারা। কাছে যাওয়ার পরে দেখছে একেবারে কুয়ার ভেতর থেকে একটা বিশাল বড় আকৃতির একটা কিং কোবরা সাপ বের হয়েছে। বেরোয় নাকি ফোঁস করে উঠছে তাদের দিকে, এবং এত জোরে ফোঁস করছে যে মিস্ত্রি ভয়ের চোটে ওখান থেকে ছিটকায় সরে আসছে। মানে খুবই কঠিন অবস্থা, ভয় পেয়েছে। তো মিস্ত্রি এসে অন্যদেরকে বলছে, তো অন্যরাও একটু বলছে কথাটা। তো ওইখানকার যে থাকতো ওই বাড়িতে যে কেয়ারটেকার, সে বলছে যে ওই জায়গায় আসলে যাওয়া ঠিক হয় না, তোমরা ওগুলো এখন ভাঙতে যাও না, ওইটা নিয়ে সমস্যা আছে, ওই ঘর নিয়েও সমস্যা আছে, ওইটা নিয়ে কথা পরে বলবো, অসুবিধা নেই, ওইটা তোমরা ভেঙো না, তোমরা এটা নিয়ে কাজ করো, আমি ওখানে ইসের সাথে কথা বলতেছি। তো তখন কেয়ারটেকার যোগাযোগ করেন
বলে যে ওই ইসের সাথে ওই মূল ম্যানেজারের সাথে ম্যানেজারকে বলেন যে আপনি তো এরকম বলছেন সব ভেঙে সমান করতে, এখানে তো এরকম এরকম সমস্যা, আর এখানে কিন্তু আসলেও সমস্যা আছে, ওই জায়গাটা বিশেষ সমস্যা আছে। তো তখন ম্যানেজার যোগাযোগ করেন মিনারের কাকার সাথে। মিনারের কাকা তখন হঠাৎ তার মনে পড়ে এইসব। তিনি বলেন যে আচ্ছা আসলে তোমরা ওই জায়গাটা টাচ করো না, ওই জায়গাটা বাদ দাও, ওই জায়গাটা বাদ দিয়ে তোমরা কাজ করো। আমাকে এমনিও বলছিল মালিক যে ওই জায়গাটা ধরতে না, যা কতটুকু জায়গা নিয়ে তোমরা ই করো না, একটু বাদ দিয়ে দাও। তো বলে তিনি কাটাই দেন। তো এর মধ্যে ওই বাড়িতে কাজ হয়, যখন কাজ হয় তখন নাকি মিস্ত্রিরা অনেকে ভয় পাইছে, 2 জন পড়েও গেছে উপর থেকে ওই বাংলো বানানোর সময় এরকম। আবার রাতের বেলা মিস্ত্রিরা কয়েকজন থাকতো প্রথম তখন তারা দেখছে উল্টাপাল্টা জিনিস হাঁটাহাঁটি করে নিচে। এই লম্বা নাকি একটা মহিলার মতো হাঁটে, তার মানে পাগুলো এরকম লম্বা লম্বা, মানে তারা ওখানে নাম দিয়েছিল হচ্ছে শাকচুন্নি ওখান দিয়ে হাঁটে, তারা বলছিল যে বিল্ডিংয়ের পাশ দিয়ে। তো যাই হোক, মিস্ত্রিরা ওখানে আর থাকতে চাইলো না, তারা কাজ করে করে চলে যায়, কিন্তু তাদের পেমেন্টও হাই করে দিল। আর যে কেয়ারটেকার আছে সে তার রুমের মধ্যে থাকে। কেয়ারটেকার সবাইকে শুধু বলে যে যারা কাজ করে তাদেরকে বলে তোমরা দোয়া দরুদ পড়ে কাজ করো, ই করো না। যাই হোক, এক সময় তাদের এই বিল্ডিংটা বানানো হয়ে গেল, সামনের পিছনের ওইটা কিন্তু ওইরকমই রয়েছে। তো যাই হোক, পুরোপুরি যখন কমপ্লিট হয়ে গেল বিল্ডিংটা বানানো, সেখানে জেনারেটরের ব্যবস্থা হলো, জেনারেটর আনা হলো এবং জেনারেটর চালানো হলো। এবং তখন প্রথম দিন মিনারের কাকা গেছে ওইখানে মিলাদ পড়াইতে। তো মিলাদ পড়াইতে তখন হুজুর নিয়ে তিনি আসছেন। তো হুজুর এসে নাকি মিলাদ পড়াই অন্যরকম একটা ব্যাপার স্যাপার আছে, আপনি এক কাজ করেন, আপনার এখানে বাউন্ডারি দিয়ে নেন কি উল্টা পাল্টা মনে হচ্ছে একটা মানে পাইতেছি। তো মিনারের কাকা বলে যে হুজুর এখানে এরকমের একটা জায়গা আছে, এই কাহিনী। তো ওই জায়গাটা আপনি দেয়াল দিয়ে ঘিরে দিন, একটা দেয়াল দিয়ে এরকম করে ঘুরায় ঘিরে দিয়ে এই জায়গাটা আপনার মূল ইসের থেকে আলাদা করে দিন, মূল যে একটা বাউন্ডারির ভিতরে, তারপর একসময় এসে বন্ধ করে দিব আমি এটা। তো যাই হোক, মিনারের কাকা রাজি হয়, বলে যে ঠিক আছে করে দিব, আমরা এই কাজ ধরতেছি শীঘ্রই বলে। তো হুজুরের সাথে তিনি করেন। তো হুজুর মোটামুটি দোয়া দুধ পড়ে দিয়ে যান বাসায়। মিনারের কাকা ওই দিন প্রথম উদ্বোধন করবেন, ওখানে থাকবেন, তিনি ঠিক করছেন তিনি থাকবেন। তো রাতের বেলা তার সাথে মানুষজন ছিল এবং অনেক ঘর ছিল, তার বন্ধু বান্ধব, তারা এক একজন থাকছে এক এক রুমে। তো মিনারের কাকা তার ঘরটাতে ছিলেন রাতের বেলা। তার ঘরটা হচ্ছে সবচেয়ে মানে ভালো বেডরুম যেটা আর কি। তো তিনি রাতের বেলা তার মতো শুয়ে আছেন, সবার সাথে বিদায় নিয়ে আসছেন। এসে এখন তো ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে, ফ্যান চলতেছে সুন্দর। তো তিনি তার মতো শুয়ে আছেন বিছানায়। অনেকক্ষণ শুয়ে থেকে তার ঘুম আসতেছে না, নতুন পরিবেশ দেখে ঘুম আসতেছে না, মনে হচ্ছে যে কেমন জানি লাগতেছে, আর কেমন জানি সবার থেকে আলাদা, কেমন জানি মানে ওনার স্যুট হচ্ছে না জায়গাটার সাথে। তো উনি তার যে বারান্দার একটা বাতি জ্বালায় রাখছিলেন সেটা নিভাই দিলেন। বারান্দার ওই জানালা দিয়ে আলো এসে পড়তেছিল তার ঘরে জানলা দিয়ে, তো তিনি বাতিটা নিভাই দিলেন। বাতিটা নিভাই দেওয়ার পর ঘরটা একটু অন্ধকার হয়ে গেল। একটু পরেই তিনি বুঝতে পারলেন যে চাঁদের আলো এসে পড়তেছে ঘরের মধ্যে। তো যাই হোক, তিনি কিছুক্ষণ শুয়ে থাকলেন, ছটফট করতেছেন। তারপর তিনি চিন্তা করলেন যে আমি একটু ছাদে যাই, তার কাছ থেকে জানি কেমন লাগতেছে। তো মিনারের কাকা উঠে বের হয়ে গেলেন ছাদে, মানে একটা দরজা খুলে, আর কেউ লাগালেন না। তার সাথে যে গেস্ট আছে তারা কিন্তু ওই সিঁড়ি ঘরের ওই পাশে কয়েকটা রুম আছে, কামরা, ওইখানে থাকেন, মানে সবাইকে থাকতে দিচ্ছে। তিনি কাউকে উঠানো নাই, তার মধ্যে এই গেস্টদের মধ্যে তার বন্ধুও আছে, তিনি আর বন্ধুকেও ডাকেন নাই। চিন্তা একা একা নিজে একটু ছাদে যে হাঁটবেন, হেঁটে এসে তিনি আবার ঘুমায় যাবেন। তো সিঁড়ি দিয়ে উঠতেছেন, উঠতে উঠতে তিনি যখন ছাদে পৌঁছায় গেছেন, লাস্ট যেই স্টেপটা দিয়ে তিনি যখন সিঁড়ির মানে লাস্ট যে সিঁড়ির মূল যে একটা পাটাতন আছে যেটা ল্যান্ডিং থেকে যখন তিনি উঠছেন সিঁড়িতে, শেষ মাথায় পৌঁছানোর পর তার কাছে কেন জানি মনে হয়েছে পিছনে কেউ একজন দাঁড়ায় আছে। তো তিনি একটুখানি অস্বস্তি ফিল করছেন, মনে হচ্ছে কে দাঁড়ায় আছে। তার কাছে আর চোখে মনে হয়েছে এখানে কিন্তু বাতি নেই সিঁড়িতে, সিঁড়ির বাতি জ্বলতেছে হচ্ছে তার যে এই তিনি বিল্ডিংটা করছে টোটাল 3 তলা আর কি, ছাদটা হচ্ছে 3 তলায় গিয়ে, দোতলার ছাদ আর কি। তো তিনি যেখান থেকে উঠছেন আর কি, দোতলার এই অংশ, ওইখানে তিনি বাতি জ্বালায় গেছেন। আর এইখানে কিন্তু কোনো বাতি নেই, উপরেও নাই, ওই নিচের আলো হালকা এসে পড়ছে ল্যান্ডিংয়ের মধ্যে। তো তার কাছে কেন জানি মনে হচ্ছে কে দাঁড়ায় আছে। তো সিঁড়িঘরের যে দরজাটা যেটাতে ছাদে উঠে, সেটা একটা লোহার দরজা, সেটা তালা টোলা কিছু নাই, মানে এইভাবে লাগানো আর কি, জাস্ট হুক লাগানো, হিঞ্জ লাগানো। তো তিনি সেটা আস্তে করে খুলতেছেন আর নিচে তাকাইলেন। নিচে তাকায় সিঁড়ির ল্যান্ডিংয়ের দিকে তাকায়, তার বুকের মধ্যে ধক করে উঠছে। তিনি তাকায় দেখেন সিঁড়ির ওই কোণাটার মধ্যে একটা নারী দাঁড়ায় আছে, এবং নারীটার সারা শরীরের রং হবে কুচকুচে ডার্ক, চোখগুলা লাল টকটকা, এবং চুলগুলা কালোর মধ্যে এতটা কালো যে চমকাচ্ছে, এবং মানে চোখগুলা মানে
এত লাল যে মানে বলার মতো না, রক্ত লাল চোখ তার দিকে তাকায় আছে, কালচের মধ্যে রক্ত লাল চোখ। আর মনে হলো তাকে দেখে মৃত হাসছে এবং সে দাঁতগুলো দেখতে পারছে পুরো সাদা সাদা। মিনারের কাকার আসলে সারা শরীর মানে একসাথে মনে হচ্ছে যে একটা ইলেকট্রিক শক লাগছে পুরা। সে নিচে নামবে কি, সে তো দেখছে সিঁড়িতে ইসে দাঁড়ানো, মানে সিঁড়ির যে ব্ল্যান্ডিংয়ে দাঁড়ানো, সে দৌড় দিয়ে ছাদের মধ্যে উঠে গেছে। ছাদের মধ্যে উঠে যে সে দরজাটা লাগাই দিছে ছাদের ভেতর থেকে। দরজাটা লাগায় সে দেখতেছে ছাদের উপরে কিন্তু চাঁদের আলোতে ভেসে যাচ্ছে চারিদিকে এবং নতুন রং করা সব কিছু ঝকঝক করতেছে। ছাদের কোনো জায়গায় কোনো কিছু রাখা নাই। ছাদের বাউন্ডারি ওয়ালের ওই পাশে দেখা যাচ্ছে গাছগাছালি, কিছু গাছগাছালিগুলোর মাথাগুলো দেখা যাচ্ছে। আর দূরে চোখ পড়তেছে, কেন এইটা তো আসলে এমনি টিলার উপরে, মানে টিলাটাও বেশ উঁচু টিলা, পাহাড়ের মতো। তার উপরে যেহেতু ছাদ, সেখান থেকে দেখা যাচ্ছে যে দূরে সেই পাহাড়ের সারি দেখা যাচ্ছে। এক সেকেন্ডের জন্য মিনারের কাকা আসলে ভয় জিনিসটা একটু ভুলে গেছেন, মানে এত সুন্দর লাগছে তার কাছে। তো তিনি আস্তে আস্তে করে হেঁটে চলে গেছেন পাশে, তবুও তার ভাবতেছেন তিনি কি দেখছে এই মাত্র। প্রচণ্ড ভয়টা এখনও ভিতরে আছে, কিন্তু আবার এত সুন্দর পরিবেশ দেখে তিনি ভাবতেছেন আমি কী দেখলাম এই মাত্র। এই চিন্তা করতে করতে তিনি চলে আসেন বাউন্ডারির কাছে, পেছন দিকে কিন্তু। হ্যাঁ, তো পেছন দিকে দাঁড়ায় তিনি তাকাইছেন নিচে তাকাই দেখতেছেন ওই যে মজুলিয়ামের মতো পুরনো একটা ছোট্ট ঘরের মতো আছে এবং সেখানে দরজা তালা মারা, তার পাশে কুয়া, সেটার উপরে চাঁদের আলো এসে পড়ছে। জায়গাটা কুয়ার যে পাথরের চত্বরটা ঝকঝক করতেছে এবং তার একটু পাশে তিনি এমন একটা জিনিস দেখলেন যে তার মানে একদম মানে হার্ট স্টপ হওয়ার মতো দশা। তিনি দেখতেছেন বড় একটা সাপ, বেশ বড় একটা সাপ, কুণ্ডুলি পাকায় ফনা তুলে এরকম আছে, সেটাই কুয়ার পাশে। এবং তার পাশে দেখুন ওই পাশ থেকে আরেকটা সাপ আসলো একই রকম সাইজের, মানে ওইরকম বিশাল, মানে এই দুইটাই কিং কোবরা হবে। ওইটাও এসে ওইটার সামনে দাঁড়ায়, ওইটাও ফনা তুলে একটার দিকে তাকায় আছে। এবং হঠাৎ করে মনে হলো সাপগুলা ঘুরে তার ওপর দিকে তাকাইছে, ছাদের দিকে। তো মিনারে কাকার কিন্তু হার্ট পুরো বন্ধ হয়ে গেছে প্রায়। তিনি থপ করে কয়েক পা পিছায় আসছেন, পিছায় এসে তিনি চিন্তা করতেছেন যে আমি কি দেখলাম, এত বড় বড় দুইটা সাপ এমন অদ্ভুতভাবে ওই জায়গায় কেন বসে আছে। তিনি ঘুরে দ্রুত হেঁটে যখন আসতে যাচ্ছেন একেবারে দরজার দিকে, তখন তার মনে হলো তার পেছনে কিছু একটা আসতেছে, একটা বাতাসের দমকা হওয়ার মতো লাগলো। তিনি দ্রুত পিছনে তাকাইলেন না, তিনি সাহস পাইলেন না পিছনে তাকানোতে। দ্রুত দরজাটা এসে মানে দরজার যে ছিটকানি ছিল সেটা টান দিয়ে খুলে ফেলছেন। খুলে তিনি ভিতরে ঢুকছেন। ঢুকে তখন তার মনে হইতেছে সিঁড়ি ঘরের ভিতরে যে আমি তো একটু আগে ল্যান্ডিংয়ে দেখছি অন্য কিছু। এটা ভাবতে ভাবতে তিনি যখন পিছনে তাকাইছেন এই ছিটকানিটা লাগানোর জন্য, দেখলেন যে দরজার ওই পাশে দাঁড়া আছে ছাদে ঠিক যা দেখছিলেন তিনি একটু আগে সেটা। এবং এবার চাঁদের আলো পড়ে আরো ভয়ঙ্কর লাগতেছে, মানে এত কুচকুচে গাত্রবর্ণ তিনি কারো দেখেন নাই। তিনি সাথে সাথে গেটটা লাগাই দিয়ে ঝেড়ে দৌড় দিলেন সিঁড়ি দিয়ে, ধপ 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 করে সিঁড়ি দিয়ে দৌড়ায় তিনি আসেন। খোলা বেলকনি পার হওয়ার সময় তার একেবারে বুক কাঁপতেছিল, কারণ বেলকনির ওই পাশেই কিন্তু এখন যে বেলকনিটা তিনি দেখতেছেন, বেলকনির ওই পাশেই কিন্তু পিছনের দিকের সেই কুয়াটার ওই জায়গাটা। তিনি তার রুমের দরজা খোলা আছে, তিনি ঢুকে গেলেন রুমে, ঢুকে লাইট জ্বালাই দিলেন আগে চাপ দিয়ে সব। তার ওখানে কিন্তু জেনারেটর চলতেছে রাত্রেবেলাও, মানে তিনি বলে দিচ্ছেন যে তিনি যখন থাকবেন রাতে সার্বক্ষণিক যেন জেনারেটর চলে, এবং জেনারেটরটা মানে বেশ সাইলেন্ট কিন্তু চলতেছে। তিনি বাতি জ্বালাই দিয়ে তিনি দ্রুত ঘরের মধ্যে ঢুকলেন। বাথরুমে যে তাড়াতাড়ি তিনি ফ্রেশ হলেন নিজের মতো এবং দেখলেন যে তিনি মানে বেশ ভয় পাইছেন, বেশ ঘাম বেরোচ্ছে তার। তো তিনি তাড়াতাড়ি নিজে মানে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে তিনি আসলেন, এসে তাড়াতাড়ি বিছানার মধ্যে বসলেন। বসে চিন্তা করতেছেন কি করবেন, এভাবে কি তার ঘুম আসবে কিনা। তো অনেকক্ষণ বসে থেকে তিনি চিন্তা করে আসলে কোনো কুল কিনারা পেলেন না। এই রাতের বেলা, তখন রাত হয়ে গেছে, কাকে ফোন করবেন তিনি, ফোন করেই বা কী বলবেন যে ভয় পাইছেন। এগুলো চিন্তা করতে করতে তিনি বললেন ধুর। তিনি আস্তে করে বাতিটা নিভায় আবার শুয়ে পড়লেন বিছানায়। তো এবার শুয়ে তিনি চেষ্টা করতেছেন ঘুমানোর। তো তিনি ওই সময় ওই ভেড়া গোনার মেথড ফলো করতেন, তিনি ভেড়া গুনতেছেন, গুনে ঘুমানোর চেষ্টা করতেছেন। অনেকক্ষণ হয়ে গেছে ভেড়া গোনার। হঠাৎ করে তার কাছে মনে হলো তার ফ্যানটা বন্ধ হয়ে গেল, ঘরের জেনারেটরটাও বন্ধ হয়ে গেছে। জেনারেটরের যে হালকা শব্দ আসতেছিল, বেশ সাইলেন্ট জেনারেটর, কিন্তু শব্দ বন্ধ হয়ে গেছে, মানে যেটার জেনারেটর বন্ধ। তো তিনি ভাবলেন যে কীভাবে ফ্যান বন্ধ হয়েছে, মানে এখন বাতিও জ্বলবে না। তো এখানে কি আসলে কি আমার কি এখানে ডিজেল বা যা দিয়ে চালাইতেছিল জেনারেটর শেষ হয়ে গেছে নাকি, ফিউল শেষ নাকি, চিন্তা করতেছেন। মানে তার ঘুমটা অনেকটা টুটে গেছে। এই সময় তার মনে হলো ওই ঘরের মধ্যে কোনো কিছুর একটা প্রেজেন্স একদম, মানে কিন্তু ঘর কিন্তু অন্ধকার, চাঁদের আলো কিন্তু তার পর্দাগুলো বেশ ডার্ক ছিল, ওই ডার্ক পর্দা পার হয়ে এই পাশে কম আসতেছে
জানলা ভেদ করে, মানে আলো আঁধারি ঠিক বলা যাবে না, অন্ধকারই বেশি বলা যাবে, অস্ফুট একটা আলো আঁধারির খেলা। মানে মনে হলো যেমন একটা মানুষ যদি কোথাও দাঁড়িয়ে থাকে আমরা কিন্তু বুঝতে পারবো অন্ধকারেও সেই মানুষটার একটা ভাইব ছড়াবে, এরকম একটা ভাইব তার কাছে মনে হলো। তিনি ভয়, আসলে মিনারের কাকা জমে গেছেন, তিনি বলতে পারতেছেন না কিছু, তিনি একটা শব্দ করতে ভয় পাচ্ছেন, তিনি এরকম একটা অবস্থা, প্রচণ্ড ভয় পাওয়া শুরু করলেন। তিনি আস্তে করে নিজের চাদরটাকে আরও কাছে টেনে নিলেন, নিজের মানে একেবারে গায়ের উপর টেনে নিয়ে তিনি চুপসে গেলেন, কি করবেন বুঝতে পারছেন না। এই সময় মনে হলো এই প্রেজেন্সটা আস্তে আস্তে আরও কাছে আসতেছে, তার একদম কাছে চলে আসছে। তিনি ভয় একদম কুকড়ায় গেছেন, মানে তার আসলে মানে একেবারে সম্মিত হারায় ফেলছেন তিনি। এই সময় মনে হলো তার কানের কাছে একটা অস্ফুট মহিলার কণ্ঠ তাকে বলল, কি রে তুই কি বলছিলি? তোকে না বলা হয়েছিল ওই জায়গায় কোনো কিছু করবি না, ওই জায়গার কোনো কিছু করবি না, কুয়ার আশেপাশে ধারে দিয়েও যাবি না, তুই এখানে দেওয়াল দিতে বলছিস কেন? তুই তো ভালো বদমাইশ। তিনি একেবারে অবাক হয়ে গেলেন যে কি নারীর কণ্ঠ, কার এরকম একটা অবস্থা, কি ব্যাপার। পরক্ষণে তিনি বুঝতে পারলেন তিনি তার বিছানা থেকে উপরে উঠে গেছেন, মিনারে কাকা বিছানা থেকে কয়েক ফুট উপরে উঠে গেছেন এবং তার চাদর সহ তিনি উপরে উঠে গেছেন। তিনি বুঝতে পারছেন না তাকে কেউ ধরে উঠাইছে নাকি তিনি মানে বাতাসে ভাসতেছেন, এবং তাকে মনে হলো বিছানার থেকে সরায় নিয়ে আসলে একেবারে রুমের মাঝামাঝি জায়গায়। তিনি অবাক হয়ে গেছেন, নিজের মধ্যে নিজে চিন্তা করতে পারতেছেন না তিনি কিভাবে এটা তার সাথে ঘটতেছে। তিনি ভয়ে যখন একেবারে জ্ঞান হারায় ফেলতেছেন তখন তিনি দোয়া পড়লেন, মানে একেবারে নিজের অজান্তেই দোয়া পড়লেন, মুখ থেকে অটোমেটিক বেরোলো। তিনি সাধারণত দোয়া পড়ার মতো মানুষ এরকম ছিলেন না, তিনি একেবারে রিলিজিয়াস ব্যাপার স্যাপার থেকে দূরে ছিলেন, কিন্তু এতটা ভয় পেয়েছেন আর এতটা অবাস্তব জিনিসের সম্মুখীন হলেন তিনি, বা এতটা তার কাছে মনে হচ্ছে যে তিনি স্বপ্নে দেখতেছেন, কিন্তু ভয় তিনি দোয়া পড়ছেন। দোয়া পড়ার সাথে সাথে মনে হলো তাকে কেউ ছুঁড়ে মারলো, কাইন্ড অফ লাইক দ্যাট, মানে ছুঁড়ে ফেলছে তাকে, এবং তিনি ধাপ করে যে পড়লেন রুমের থেকে বেশ খানিকটা দূরে দেয়ালের কাছে। পড়ার পর তিনি মানে ব্যথায় তিনি কোকায় উঠছেন। এই সময় তিনি হাসির শব্দ শুনলেন, অস্ফুট হাসির শব্দ। তিনি ভয়ে একদম মানে মানে কোকড়ায় যে তিনি দোয়া পড়তেছেন ওটাই পড়তে থাকলেন। অনেকক্ষণ তিনি এভাবে ছিলেন এবং তিনি তার কাছে মনে হলো যে তার আশপাশ দিয়ে এরকম হাসির শব্দ অনেকবার শুনছেন, সেই পায়ের শব্দ, মানে কেউ যদি পা দিয়ে হেঁটে হেঁটে যায় সেরকম শব্দ অনেকক্ষণ ধরে পাইছেন। তিনি ফ্লোরেই শুয়েছিলেন, তিনি ওঠেন নাই, মানে তিনি আসলে ভয়ে আর উঠতে পারেন নাই, তো একসময় তিনি ফ্লোরেই ঘুমায় যান। তো যাই হোক, যখন সকাল হয়, যখন ফজর হয়, তার তিনি ঘুমাচ্ছিলেন তার খেয়াল নাই, যখন আলো ফুটছে তখন তার হুঁশ ফিরে বা তার ঘুম ভাঙে। তিনি উঠে তিনি মানে আগে দেখেন যে তার শরীরে খুব ব্যথা, তিনি ফ্লোরে পড়ে আছেন। একবার ভাবেন তিনি কি স্বপ্নে দেখছেন কিনা রাতে, পরে তিনি চিন্তা করলেন না, এটা মোটেই স্বপ্ন হতে পারে না, স্বপ্ন এরকম হতেই পারে না, এতটা বাস্তব স্বপ্ন হয় না। আর তিনি ফ্লোরে পড়ে আছেন সে তিনি বুঝতেছেন। যাই হোক, মোটামুটি ভারী শরীর, তার 40 বয়স। তিনি উঠছেন, উঠে তার চাদর রাখছেন, রেখে দেখলেন খুব ব্যথা। তিনি সাথে সাথে তার মোবাইল ফোনটা নিলেন, যে কল দিলেন কেয়ারটেকারকে। কেয়ারটেকার দৌড়ে আসলো, এসে বলল যে আমি পড়ে গেছি, কালকে এরকম খাটের থেকে পড়ে গেছি। তো চুপ হয়ে গেছে, কেয়ারটেকার কিছু বলতেছে না। তো বলতেছে যে মানে এখানে কি উল্টাপাল্টা জিনিসপত্র ঘটে? কেয়ারটেকার বললো জি ঘটে, আমি তো আগেই বলছি আপনাদের ম্যানেজার সাহেবকে জায়গাটা সুবিধার না, অনেক সমস্যা। সে বলছে যে তুমি হুজুরকে খবর দাও, হুজুরকে খবর দাও, আর সবাইকে গেস্টকে খবর নাও সবাই ঠিক আছে কিনা। তো তিনি গেলেন, গেস্ট যারা আছেন তাদের সবাইকে জিজ্ঞেস করা হলো। তো সবাই নাকি ভয় পাইছে রাতের বেলা। ভয় পাওয়ার কারণ হচ্ছে প্রত্যেকের কাছে মনে হয়েছে তাদের ঘরের মধ্যে কেউ হাঁটাচলা করছে রাতের বেলা, এবং তারা নুপুরের শব্দ পাইছে সবাই ওই জায়গায় যারা ছিল, তার গেস্ট, কয়েকজন গেস্ট ছিল কয়েকটা রুমে, তারা সবাই এরকম শব্দ শুনছে। যাই হোক, এবং সবাই তো পুরুষ মানুষ, আসলে তাদের মানে ভয় পাইছে কিন্তু ওইভাবে প্রকাশ করে নাই। তো তিনি তখন উঠে যেয়ে বললেন, সাথের যারা ফ্রেন্ড ক্লোজ যারা ছিল তাদেরকে বললেন যে একজনকে, যে কালকে রাত্রে এরকম হয়েছে আমার সাথে, এই ব্যাপার। তো এটা আমার মনে হয় জায়গায় এরকম সমস্যা আছে। তিনি জায়গা কেনার ইতিহাসও বললেন তাদেরকে। তো তারা কয়েকজন শুনে বললো যে আপনি হুজুরকে খবর দিয়েছেন, ভালো করছেন, হুজুর আসুক, হুজুরের সাথে কথা বলেন কি করা যায়। তো তিনি তখন যাই হোক দুপুরের মধ্যে তিনি হুজুর আসলেন, হুজুরের সাথে কথা বললেন। তো হুজুর বলল যে ঠিক আছে, আপনি তো চাচ্ছেন, অসুবিধা নেই, আপনার প্রেজেন্সেই
আপনি থাকা অবস্থায় আমি এখানে ইট স্থাপন করব, আপনি যেহেতু মালিক, আপনি সামনে বসে, আপনি তো এটার মানে এখন মালিক, ক্রয় সূত্রে মালিক, আপনি সামনে বসে আপনি আমাকে বলবেন যে এখানে বন্ধ করে দিতে, ওই জায়গায় দাঁড়ায়। আমি তারপর করবো, মানে আমি প্রথম ইট স্থাপন করে দিব আপনার মিস্ত্রিরা, আর আমি দিনে দিনে দেয়াল তুলবো, এখানে ওই জায়গায় বন্ধ করে দিব। তো যাই হোক, ওই দিনই মোটামুটি একটা বেশ ব্যবস্থা নেওয়া হয়। এবং আসলে উনি খবর নিয়েছিলেন ওনার জেনারেটর কিন্তু তেল শেষ হয়নি রাতে, জেনারেটর বন্ধ হয়ে গেছিলো তখন। তো যাই হোক, হুজুর আসলেন, হুজুর থাকলেন, এবং সাথে সাথে মিস্ত্রি আনা হইলো ওখান থেকে, এনে প্রথম ইট সিমেন্ট এনে ওই জায়গায় প্রথম একটা দেওয়া হইলো আর কি, ওই ইসের জায়গায় যেখানে দেয়াল তোলার কথা বলছিলেন হুজুর, বাঁকায় ঘুরে দিয়ে ওই জায়গাটা দেয়াল তুলে দেওয়ার কাজ শুরু করলেন। হুজুর দোয়া পড়ে ফু দিলেন এবং ওনাকে বললেন যে আমি এখানকার লফুল ওনার, মানে মালিক, এখানকার আইনগত মালিক, আমার এখানে আমার নির্দেশে এটা হবে, এই জায়গায় কেউ যেন না আসে। তিনিও বললেন, মিনারের কাকা, এবং সে হুজুরও এখানে বসে এটা মানে দোয়া পড়লেন, দোয়া পড়ে বন্ধ করলেন। এরপর বললেন তিনি যে আমি এখন তো কাজ করছি, পরবর্তী দেওয়ালটা সম্পূর্ণ হবে যখন, তখন আমি আবার এসে দোয়া পড়ে দিব, আর এখানে আর হবে না, আপনার পুরো এই জায়গাটা আমি বন্ধ করে দিব। তো কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু অসুবিধা আছে। হুজুর বললো যে এইখানে যারা যদি কেউ থাকে, অবশ্যই সেই মানুষকে মানে যাতে ধর্মকর্ম করে এইভাবে হইতে হবে, মানে এখানে কেউ জানি এসে মানে ফুর্তি মজমাস্তি করতে না আসে এখানে, আর যেই আসে সে যেন এলোমেলোভাবে চলাফেরা না করেন, কারণ ঘর এতটুকু জায়গা বন্ধ করে দিব, খোলা জায়গা আছে ওখানে এলোমেলো জিনিস হইতে পারে। তো যাই হোক, তো মিনারের কাকা হুজুরকে বলেন, ঠিক আছে হুজুর, আপনাকে উনি নিয়োগই করে দেয় যে আপনি এখানে থাকবেন, দেখাশোনা করবেন, মাঝে মাঝে দোয়া দরুদ পড়বেন। তিনি তা হুজুরের জন্য একটা সম্মানের ব্যবস্থা করেন, বলেন আপনি দেখেন, আর তিনি ওই দেয়ালটাকে কমপ্লিট করতে বলেন। তবে মিনারের কাকার নাকি তিনি যখন তার সিলেটের বাড়িতে গেছিলেন শহরে, সেখানে যে ও রাত্রেবেলা তিনি দুঃস্বপ্ন দেখতেন, তাকে মনে হইতো এবং তাকে প্রায় বোবায় ধরতো, মানে একদম এসে গলা চেপে ধরতো ঘুমের মধ্যে। তো এইটা তিনি যখন ফেস করতেছিলেন, তিনি মানে এক সময় নাকি বেশ প্রবলেমে পড়েন। এই জিনিসটা আবার ঠিক হয় তিনি যখন ইংল্যান্ডে ফিরে যান, তারপর নাকি আর এটা অনেকদিন তার এগুলো হয় নাই। তো এরপরে তিনি অনেকদিন গ্যাপে আবার আসছিলেন ফিরে, তো তখন আর এটা দেখেনি। আর ওই বাড়িতে তিনি নাকি এরপর আর রাত কাটান নাই, যে তিনি যখন ফিরে আসছেন ওই বাংলো বাড়িতে দেখছেন যে ওই জায়গায় দেয়াল করে দিছে, এটা বন্ধ করে দিছে, এবং ওখানে যারা তার অফিসিয়াল কোনো কাজে যায় বা তার পরিচিত মানুষরা যারা যায় ওইখানে কোনো কারণে, তিনি যদি কাউকে থাকতে দেন, পারমিট করেন গেলে, বা তার অফিসিয়াল কাজে যায়, বাংলো তার আছে এখনও, তো ওখানে নাকি কেউ গেলেও মানে ওই জায়গাটার কথা কেউ মানে আর জানে না, ওই জায়গায় যে ওইখানে ওরকম একটা ছোট্ট একটা মজুলিয়ামের মতো আছে, একটা কুয়া আছে, এটা সম্বন্ধে কেউ জানে না, ওই জায়গাটা কেউ বদল করেন। এবং এমনভাবেই তারা দেয়াল করে দিছে যে জায়গাটা একেবারে ঢাকা পড়ে গেছে, ওখানে কেউ আর ওইদিকে যায় না। আর তিনি বলছেন যারা এখানে থাকবে, যারা দোয়া দরুদ পড়ে থাকে, এখানে কেউ করে। এবং কেয়ারটেকার সাহেব সে আছেন, পরবর্তীতে আরও মানুষ নিয়োগ দিচ্ছেন 2-1 জন, এবং তারা সবাই থাকে, তারা জানে এখানে, এবং তারা যারা থাকে তারা সবাই ওখানে মোটামুটি রিলিজিয়াস প্র্যাকটিসগুলো করে। আর মানুষজন ভয় পায়, ওখানকার এলাকার যারা মানুষজন তারা ওখানে যাইতে সাহস পায় না। এবারে যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি মূলত এই বক্কার চাচার ছেলে শরীফুলের কাছ থেকেই মূলত মিকাইল ভাই সংগ্রহ করেছিলেন, এই ফলের বিল কেন্দ্রিক আর কি। এই শরীফুল তখন অনেকটা ছোট, বক্কার চাচার ছেলে, ওই যে যার কথা আমরা বলেছিলাম যে ওই চানমিয়ার বোনের সাথে ওই বিলে যেত আর কি খাবার নিয়ে, তার কথা আর কি শরীফুল। তো শরীফুল তখন তার বয়স হয়ে গেছে 12 থেকে 13 বছর। তো বক্কার চাচা অন্য একদিন বর্ষার সময় মাছ ধরার জন্য সেই ফলের বিলে গিয়েছেন। শরীফুল বক্কার চাচার বড় ছেলে আর কি, তো খাবার নিয়ে একদিন এশার আজানের পর ওই ফলের বিলের দিকে যাচ্ছিলেন। শরীফুলের এক হাতে পাটখড়িতে আগুন জ্বালানো ছিল পথ দেখে চলার জন্য, আর কিছু পাটখড়ি ভেঙে ছোট ছোট করে তার কোমরের পেছনে গুজে রেখেছিল। অনেক সময় আমরা দেখি যে গ্রামে পাটখড়ির একটা আটি হাতে নিয়ে মানুষ এক মাথায় আগুন ধরিয়ে পথ চলতে থাকে। তো পাটখড়ির যেই অংশে আগুন জ্বলছে, আগুন জ্বলতে জ্বলতে সেখানে পুড়ে ছাইয়ের মতো একটু লম্বা হয়ে থাকে, সেটা আবার মাটির উপর আঘাত করে ওই ছাইগুলো ফেলে দিয়ে আগুন জ্বালানোটা সহজ করার জন্য হাঁটা লাগে আর কি। মানে এইভাবে কিন্তু একটা সময় পাটখড়ি শেষ হয়ে যায়, তখন আর একটা আটি ধরায়। তো যেহেতু
উনি হাঁটছিলেন, মানে যে শরীফুল হাঁটছিলেন, কোমরে ওই পাটখড়ি ভেঙে রেখেছিলেন আর কি, যে শেষ হয়ে গেলে কোমর থেকে বের করে আবার এটা ধরাবো, কারণ কয়েকটা আটি নিয়ে তো তার পক্ষে হাঁটা সম্ভব হচ্ছিল না। তো সে যাচ্ছে, পাটখড়ির আগুন নিভে যাওয়ার আগে আবার ওই কোমর থেকে কিছু পাটখড়ি বের করে আগুন জ্বালায়, চলছে, এভাবেই চলছে সে। আগুন দেখলে আবার জিনভূত কাছে আসতে পারে না, এটাও তার একটা আত্মরক্ষার একটা কৌশল ছিল আর কি। এদিকে তার বাবাকে খাবার দিতে হবে, অর্থাৎ এই বক্কার চাচাকে খাবার দিতে হবে। সে এক হাতে আগুন আর এক হাতে খাবার নিয়ে সামনে আগাচ্ছে। তখনই ঘটে এই শরীফুলের সাথে একটি ভয়ের ঘটনা। শরীফুল যখন তার বাবার খাবার নিয়ে, অর্থাৎ বক্কা চাচার খাবার নিয়ে নিজাম ভাইয়ের সেচ পাম্প পার হবে, ঠিক তখনই দেখতে পায় শরীফুলের মাথার উপর দিয়ে একটি নারী মূর্তি তার শরীরে, অর্থাৎ তার শরীরে স্বর্ণালঙ্কার পেঁচানো রয়েছে। অদ্ভুত সব স্বর্ণালঙ্কার, এটা সচরাচর দেখা যায় না, এমন টাইপের একটা স্বর্ণালঙ্কার মনে হচ্ছে শরীরে পেঁচানো। আর তার চেহারাটা মনে হচ্ছে আগুনের অবয়ব। লোহা যদি আগুনে পোড়ানো হয়, একটা পর্যায়ে লোহা কিন্তু লাল টকটকে হয়ে যায়, মনে হচ্ছে তার চেহারাটা এইরকম লাল টকটকে, ভেতর থেকে জ্বলছে, এরকম একটা। ওই জিনিসটা করলো কি, শরীফুলের কাছাকাছি এসে আবার মনে হলো ডিগবাজি দিয়ে কোন দিকে যেন চলে গেল, মানে উড়ে উড়ে এসে উড়ন্ত অবস্থায় একটা ডিগবাজি দিয়ে অন্যদিকে চলে গেল। মনে হলো যে ওই আগুনের কারণে সে কাছে আসতে পারেনি। তো শরীফুল এটা দেখে তো ভয় পায়, সে এবার চিন্তা করে যাচ্ছে আমি ভুল কিছু দেখলাম নাকি বড় সাইজের কোনো পাখি এদিকে আসছে, আগুন দেখে ভয় পেয়ে চলে গেছে, নাকি আমি কি দেখলাম। সে কিছুটা ভয় পেয়েছে, তারপরও সে এক পা দু পা করে তার বাবার কাছে যাওয়ার জন্য এগোতে থাকে। এবার শরীফুল দেখতে পায় বেশ কিছুটা দূরে ওই ফুলের বিলের ভিটার কাছাকাছি 4টা হারিকেনের আলো দেখা যাচ্ছে। হাতে হারিকেন আছে এটাও বোঝা যাচ্ছে, আর আলোর সাথে 7টা অবয়ব, সাদা অবয়ব, মনে হচ্ছে শরীফুলের দিকে এগিয়ে আসছে। তো এটা দেখে শরীফুল মনে মনে খুশি হয় যে যাক, 4 জন ব্যক্তি পাওয়া গেল, এদের কাছে এই গল্পটা বলবো যে এরকম একটা বড় পাখি না কি অবয়ব দেখছি। তো ওই অবয়বগুলো তো শরীফুলের দিকে এগিয়ে আসছে, শরীফুলও ওই দিকে এগিয়ে যাচ্ছে। এই দুইজনদের দূরত্ব কিন্তু কমে যাওয়ার কথা, কিন্তু না, মনে হচ্ছে শরীফুল যত সামনে এগোচ্ছে এগুলো শরীফুলের দিকে আগালেও এরা মনে হচ্ছে পেছাচ্ছে, অথচ এদের কিন্তু পেছানোর কথা না, এদের কিন্তু সামনে আগানোরই কথা। তো বেশ কিছুক্ষণ হাঁটার পর মনে হচ্ছে এগুলোর পেছাচ্ছে। তখন শরীফুলের মনে একটু খটকা লাগে যে এগুলো কি সাধারণ আলো নাকি অন্য কিছু। তখন সে চিৎকার দিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে তার বাবাকে ডাকতে থাকে, আব্বা আব্বা বলে ডাকতে থাকে। এখন এদিকে হয় কি, এই যে ওনার বাবা, উনি এই শব্দটা শুনতে পেয়েছেন যে কিরে, এ তো শরীফুলের গলা, আমার তো খাবার নিয়ে আসার কথা, নিশ্চয়ই খাবার নিয়ে আসছে, কোন একটা বিপদে পড়ে গেছে। আর ওই দিকে আর একটা ঘটনা ঘটে, সে যে তার বাবাকে ডাকছে, ওই সময় তার গায়ে একটা গরম বাতাস লাগে। তখন আচমকাই চমকে উঠেছেন শরীফুল এই গরম বাতাসের ধাক্কা পেয়ে। উনি তখন খেয়াল করেন, আরে এ আমি কোথায়, আমি তো একটা জায়গায় ছিলাম, এখন মনে হচ্ছে আমি তো এই রাস্তায় নাই, অন্য একটা জায়গায়। তখন আবার কে যেন তার মাথার পেছন থেকে ধরাম করে মারে একটা থাপ্পড়, আর তার মাথা তখন ঝিমঝিম করতে থাকে। পেছন দিকে ঘুরে দেখেন কেউ নাই। আর তখন তার কাছে থাকা সব পাটখড়িও শেষ, কারণ পাটখড়ি যতটুকু কোমরে গুজে এনেছিল ধরাতে ধরাতে কিন্তু একটা পর্যায়ে শেষ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আর শেষ অংশটাও তখন কিন্তু আগুনে জ্বলে প্রায় শেষ হয়ে গেছে। আর ওই যে হারিকেনের আলোর সাথে যে অবয়বগুলো উনি দেখেছিলেন সেটাও এখন আর দেখা যাচ্ছে না। আগুনগুলো শেষ হয়ে গেলেই ভয়ঙ্কর কোন একটা বিপদ হয়ে যাবে, এটাও বুঝতে পারছেন। আগুন আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে তার হাতের কাছে আগুন চলে আসছে, হাতে প্রচন্ড তাপ লাগছে। এখনই এগুলো ফেলে দিতে হবে এমন একটা অবস্থা, আর ফেলে দিলে আগুন নিভে যাবে, তখন তার কি অবস্থা হবে এই চিন্তা করছেন আর আল্লাহকে ডাকছেন। ওই সময় কে যেন পেছন থেকে খপ করে তার হাত চেপে ধরে আর বলে, এই তুই এদিকে আসলি কিভাবে? যখনই হাত চেপে ধরেছে, কথা বলেছে, তখন তো এই শরীফুলের হাত থেকে পাটখড়িগুলো পড়ে যায়। তবে সে তাকিয়ে দেখে এটা আর কেউ না, এটা তার বাবা, মানে অর্থাৎ বক্কার চাচা।
তখন তার বাবা বলে যে তুই এদিকে চলে আসলি, আমি তো ডাক শুনছি, তখন তোকে আমি খুঁজতেছি, আমি দেখি যে তোর হাতের আগুন অনেক দূরে এখান থেকে, আমি তো বুঝে ফেলছি ঘটনাটা কি হয়েছে, আমি তো দৌড় দিছি, আর এসে তখন আমি তোকে ধরলাম। তুই কোন দিকে চলে যাচ্ছিলি? ওইদিক তো ভয়ঙ্কর বিপদ। আমি বুঝতে পারছি কোনো পিশাচ তোকে তাড়া করছিল বা কোনো পিশাচ তোর পিছু নিয়েছিল, এটাই তো ঘটনা। তখন শরীফুল বলে হ্যাঁ এটাই ঘটনা। তখন শুরু থেকে বলে যে আসলে কি কি হয়েছিল। তারপর এই বক্কার চাচা তার ছেলে শরীফুলকে সাথে নিয়ে উনি যেখানে থাকতেন সেখানে নিয়ে যান। আর বক্কার চাচা বলেন যে আমি বেশিক্ষণ আর থাকবো না, চলে যাবো, চলে একসাথেই চলে যাই। তো এরপর দুজন আবার একসাথে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার সময় আর কোনো ভয়ের ঘটনা ঘটে নাই। পরের দিন বক্কার চাচা তার ছেলে শরীফুলকে ঝাড়ফুঁক করিয়েছিলেন স্থানীয় একজন হুজুরের কাছ থেকে। তা আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় নাই। তো শরীফুল জানিয়েছেন যে এই ঘটনার কথা মনে পড়লে এখনো তার শরীর কেঁপে ওঠে, যে ওই রাত্রে ওই সময় তার বাবা যদি না আসতেন কি একটা অবস্থা হতো। আল্লাহর অশেষ রহমত ছিল ওনার বাবা চলে এসেছিলেন। এটাই শরীফুল ভাই বলেন যে আসলে ওই রাতে কিভাবে যে বেঁচে গেছেন আল্লাহর অশেষ মেহেরবানি আর কি। ঘটনাটি আমরা ফেসবুকের ইনবক্স থেকে সংগ্রহ করেছি। ভাই আসসালামু আলাইকুম, আমি ইমন, রাজবাড়ী বালিয়াকান্দি থানা থেকে। ঘটনাটি আমার বড় চাচার সাথে ঘটেছিল। আমাদের বাড়ি সোনাকান্দর। ঘটনাটি 2007 সালের। ওই সময় ছিল শীতকাল। আমার বড় চাচা মাগুরার শ্রীপুর থানার দারিপুর দরবার শরীফের বার্ষিক মাহফিল শেষ করে বাড়ির পথে রওনা করে। আমাদের গ্রামের বাড়ি গ্রামের সাথেই গড়াই নদী। নদীটা খুব ছোট, নদী পাড়ি দিলেই মাগুরা জেলা। বিশাল বড় কলা বাগান, এই ধরুন আধা কিলোর মতো। বাগানের রাস্তার আশেপাশে 2-1টা ঘর, তারপর দরবারে যাওয়ার মেইন রোড। 2-3 কিলোমিটার পর দরিয়াপুর দরবার শরীফ। রাত প্রায় 1টার পর মাহফিল শেষ হয়। এত রাতে রিক্সা, ভ্যান, গ্রামের রাস্তায় কল্পনা করা একেবারেই অসম্ভব। চাচা একা একা হাঁটতে হাঁটতে মেন রোডে আসে। বেশ কিছু দূর ছিল 3 রাস্তার মোড়। সেই মোড় ছিল বিশাল বড় একটা পাকর গাছ। রাস্তার চারপাশে ছিল জঙ্গল। চাচা দেখলেন পাকর গাছের গোড়ায় বসে একজন মহিলা খুব করুণ কণ্ঠে নাকির স্বরে কাঁদছে। চাচা ভাবলো হয়তো কোন পাগল হবে। কেন জানি চাচা ভাবলো আবার মহিলাটা কোন বিপদে পড়েনি তো। চাচা মহিলার কাছে গেলেন এবং বললেন, এই যে আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কাঁদছেন কেন? আপনার কি হয়েছে? মহিলাটা 2 হাঁটুর মধ্যে মাথা গুঁজি রেখে কেঁদেই চলেছে। সেদিকে চাচা বারবার বলছে, আপনি কাঁদছেন কেন? আপনার কি হয়েছে? কিন্তু মহিলাটা একটানা কেঁদেই চলেছে। বাধ্য হয়ে চাচা মহিলার মাথায় হাত রেখে একটা ধাক্কা দিয়ে বলেন, এই যে আপনি শুনতে পাচ্ছেন? ঠিক তখনই ওই মহিলাটি হাত দিয়ে চাচার একটা পা চেপে ধরে। চাচা অনুভব করলেন এ যেন এক মৃত মানুষের হাত। মহিলাটি চাচার পা ধরার সাথে সাথে চাচার সমস্ত শরীর যেন গরমে পড়ে যাচ্ছিল। তখনই মহিলাটা তার 2 হাঁটুর মাঝখান থেকে মাথা তুলে চাচার দিকে তাকালো। চাচা দেখলেন ওই মহিলার কোনো মাথা নেই, পুরো মাথাটাই গোল। চোখ, কান, নাক, চুল এগুলো কিছুই নেই। ঠিক যেন ভাত রান্না করা পাতিল উল্টো করে রাখলে মহিলার মাথার স্থানে যেমন তেমনটা রয়েছে। এটা দেখে চাচা আল্লাহু আকবার বলে পা ঝাড়া দিয়ে দৌড়তে শুরু করলেন। বেশ খানিকক্ষণ দৌড়ানোর পরে চাচা দেখলেন মহিলাটা তার পেছনে পেছনে দৌড়ে আসছেন। চাচা দৌড়ের গতি বাড়িয়ে দেয়। সামনে হঠাৎ একটা ফিগারের সাথে ধাক্কা লেগে সে পড়ে যাওয়ার আগে সে বুঝতে পেরেছিল কোনো একটা ফিগারের সাথে ধাক্কা লেগেছে। চাচা উঠে দাঁড়াতেই দেখে একটা লোক তার সামনে দাঁড়িয়ে আছে। তার উচ্চতা ছিল স্বাভাবিক মানুষের মতোই। চাচা মাদ্রাসার শিক্ষক ছিলেন, উনি একজন মাওলানা।
তাই আয়াতুল কুরসি সহ জিন ভূত থেকে রক্ষার জন্য যত দোয়া রয়েছে সেগুলো পড়ে তিনি তার শরীর বন্ধক করে নিলেন। লোকটাকে বললেন, কি ভাই বটগাছের লোকটা চাচাকে বললেন, কি ভাই বটগাছের ওই মহিলাকে দেখে ভয় পেয়েছেন? চাচা বলল, হ্যাঁ ভাই। আপনি কিভাবে জানলেন আমি ওই মহিলাকে দেখে ভয় পেয়েছি? আমি তো আপনাকে বলিনি। তাহলে আপনি কিভাবে জানলেন? লোকটা কর্কশ ও মোটা কণ্ঠে হেসে বলে, আমি জানি আপনার মতো অনেক লোক রাতে ওখান থেকে ভয় পায় সেই মহিলাকে দেখে। তো আপনি এত রাতে একা একা এই পথে এসে কাজটা ঠিক করেননি। আপনি বাড়ি পর্যন্ত যেতে পারবেন তো? চাচা বয়স্ক মানুষ ছিলেন। চাচা বললেন, আপনি যদি আমাকে একটু এগিয়ে দিয়ে আসেন তাহলে খুবই উপকার হয়। চাচা দেখলেন নদীর প্রায় কাছাকাছি চলে এসেছে। কিভাবে দৌড়াতে দৌড়াতে 3 কিলোমিটার পথ চলে এসেছে সেটা সে বুঝতেই পারেননি। সামনে একটা কলা বাগান, 8 কিলোমিটার মতো। লোকটা বলে, আপনি আমার সামনে হাঁটেন, আমি আপনার পেছনে আছি। চাচা মেইন রোড থেকে নেমে কলা বাগানের আঁকা বাঁকা কাঁচা রাস্তা দিয়ে নদীর পাড় দিয়ে হাঁটতে থাকে। মিনিট 5 হাঁটার পর নদীর পাড় ঘন কালো অন্ধকার কলা বাগানের রাস্তা দিয়ে চাচা নদীর পাড়ে এসে দাঁড়ায়। ঘাটে কোনো নৌকা নেই। লোকটা বলে, আপনি এখন যেতে পারবেন? চাচা বলে, না ভাই, আর একটু এগিয়ে দিন। হঠাৎ চাচা খেয়াল করলেন একটা নৌকা নদীর ওই পার থেকে এই পারে আসছে। এপার আর ওপারের দূরত্ব 100 গজের মতো হবে। চাচা নদীর ঢাল বেয়ে হাঁটতে হাঁটতে নৌকার কাছে যায়। পেছনের লোকটাও চাচার পেছনে হেঁটে হেঁটে নামে। নৌকাটা এসে ঘাটে লেগে যায়। অবাক করা ব্যাপার, চাচা দেখলেন নৌকায় কোনো মাঝি নেই। এটা কিভাবে সম্ভব? চাচা একটু ভয় পেয়ে যায়, কি হচ্ছে সব? পেছন থেকে লোকটা বলে, ঘাটের নৌকা মাঝে মধ্যেই নদীর ঢেউয়ে দুলতে দুলতে দড়ি ছুটে ওপার থেকে এপারে আসে। এটা মাঝে মধ্যেই হয়, আপনি ভেতরে যান। চাচা চিন্তা করলেন, শীতের সময় পানির স্রোত তেমন থাকে না, এমনটা হতেই পারে। চাচা নৌকার মাঝ বরাবর গিয়ে বসলেন। লোকটা পানিতে পা দিয়ে ধাক্কা দিয়ে নৌকা চালাতে চালাতে নদীর পার সোনাকন্দর চলে আসে। চাচা নৌকা থেকে নেমে যায়। পেছনের লোকটা বলে, আপনি যেতে পারবেন তো? চাচা বলে, না ভাই, খুব ভয় পেয়েছি, আর একটু এগিয়ে দিলে আসলে ভালো হয়। লোকটা বলল, আচ্ছা হাঁটুন তাহলে। পাড়ে উঠে চাচা বাড়ির পথে হাঁটা শুরু করে। আর মাত্র 1 কিলোমিটার পথ আছে। বেশ কিছু দূর যাওয়ার পর চাচা দেখলেন বড় বড় কুকুর চাচার সামনে এসে ডান দিকে পাশ কেটে যায়। কুকুরগুলো ছিল প্রায় একটা মানুষের মতো উচ্চতার সমান। রাতে কুকুর চাচা কখনোই দেখেননি, এত বড় কুকুর চাচা কখনোই দেখেননি। ভয়ের ব্যাপারটা হলো কুকুরগুলোর জিহ্বা মাটি পর্যন্ত ঝুলিয়ে হাঁটছিল। চাচা একের পর এক দোয়া পড়তে থাকে আর মনে মনে জিকির করতে থাকে। একটুখানি যেতেই পেছন থেকে লোকটা আবার বলে, ভাই আপনি এখন যেতে পারবেন তো? চাচা বলে, ভাই আমাকে আর একটু এগিয়ে দিয়ে আসেন। চাচা দ্রুত হাঁটতে থাকে। পেছন থেকে লোকটার হাঁটার শব্দ শুনতে পায় চাচা। বাড়ির একেবারে গেটের সামনে এসে লোকটা বলে, আপনি এখন যেতে পারবেন তো? চাচা বলে, ভাই বাড়ির গেট পর্যন্ত যখন এসেছেন এক কাজ করুন, আমাকে বাড়ির উঠান পর্যন্ত এগিয়ে দিয়ে আসুন। এত পথ চাচা রাস্তা হেঁটে এসেছেন, চাচা একবারের জন্য পেছনে তাকাননি। চাচা বাড়ির উঠানে গিয়ে পৌঁছায়। লোকটা পেছন থেকে বলে, আপনি এখন যেতে পারবেন তো? চাচা খুবই চালাক ছিলেন। চাচা বলল, ভাই আপনি একটু দাঁড়ান, বারান্দায় গিয়ে আপনাকে বলছি। চাচা বারান্দায় গিয়ে এক লাফে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে যান এবং ঘরের দরজা লক করে দিয়ে বলেন, হ্যাঁ আপনি এখন যেতে পারেন। তখন পেছনে থাকা লোকটার চেহারা পরিবর্তন হতে থাকে এবং আস্তে আস্তে সে বড় হতে শুরু করে এবং বিশাল বড় উচ্চতার রাক্ষসে লোকটা পরিবর্তন হয়ে যায়।
বিকট মাছ পচা গন্ধে চাচার নাক আষ্টে আসে। সে কি বিশ্রী একটা গন্ধ! লোকটার ঘাড়ে মাথার জায়গায় ছিল শিয়ালের মতো একটা বড় মাথা, আর বড় বড় দুইটা বন্য জন্তুর মতো হাত। বড় বড় মুখ ছিল সেই হাতে। সে ভয়ঙ্কর অশরীরী জিন ভূত যাই বলেন না কেন, সে চাচার উদ্দেশ্যে বলল, তুই অনেক চালাক, তোর মায়ের দুধে জোর আছে, তুই আজ বেঁচে গেলি। তুই যদি তোর ঘরের বারান্দায় দাঁড়িয়ে বলতে আপনি চলে যান, তাহলে ওখানেই তোর ঘাড় মটকিয়ে রেখে যেতাম। তোর সাহস আর বুদ্ধির জোরে বেঁচে গেলে আমি অপেক্ষায় রইলাম তুই কখন বলবি হ্যাঁ চলে যান, আমি এখন যেতে পারবো, কিন্তু তুই কথাটা ঘরের ভেতরে গিয়ে বললি। সাথে সাথে চাচা দেখলেন তার বাড়ির উপর দিয়ে যেন ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে, এবং গাছের ডালপালা যেন মটমট করে চালের উপরে এসে পড়ছে, এবং বড় বড় ঢিল চাচার ঘরের চালের উপর এবং সামনের উঠোনে পড়তে থাকে। প্রায় ফজরের আজান পর্যন্ত এভাবে ঝড় হতে থাকে। আজানের সাথে সাথে সব চুপচাপ হয়ে যায়। সকালে উঠে চাচা দেখে উঠানে ঘরের চালে কোথাও কিছু নেই। বড় বাচ্চা বেঁচে গিয়েছিলেন সেদিন রাতে। চাচা তার ওস্তাদের কাছে পরদিন বিষয় খুলে বললেন। তিনি বলে, সেদিন খুব খারাপ একটা খবিস জিনের পাল্লাতে তুই পড়েছিলে, আর যে তোকে তোর ঘরের দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে গিয়েছিল সেটা বটগাছের সেই খবিস জিনটাই ছিল। ভাইয়া, আমার কাছে আরো অনেক ঘটনা আছে, পরে লিখে পাঠাবো। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমার নাম মোহাম্মদ রাজু মিয়া, আমার বাড়ি রংপুর বিভাগ, লালমনিরহাট জেলা, জিতমারি থানা। ঘটনাটি ঘটেছে আমার নিজ এলাকায় আমার এক মামার সঙ্গে। তো মামা সিএনজি চালায়, তার পরিবার চালায়। তো মামার একটা সিএনজি আছে। মানে ঘটনাটা আমি মামার কাছ থেকেই শুনেছি। তো মামা একদিন মানে গ্রাম থেকে শহরে সিএনজি আর কি মানে চালায়। তো সেই দিন শহরে কি জানি সমস্যার কারণে সব রাস্তাঘাটে অবরোধ ব্লক করছে আর কি, বন্ধ গাড়ি চালা। তো মামা সেদিন গ্রামের আশেপাশে যে লোকাল ছোটো রাস্তাগুলো থাকে, রাস্তাগুলোতে সিএনজি চালাবে আর কি। মানে মামার যে পরিবার চলে ওই সিএনজি দিয়ে। তো উনি বসে থাকা পছন্দ করে না, উনি কাজ কামেই পছন্দ করে বেশি। তো সেদিন অমাবস্যার রাত ছিল। তো মামা এই সিএনজি নিয়ে বাহির হলো। পাশের একটা বাজার ছিল, বাজারের এখানে অটো স্ট্যান্ডে আর কি সিএনজি দাঁড় করালো। খেপ মারতে মারতে ওনার প্রায় 10টা বেজে গেছে, কিন্তু ততটা টাকা মারতে পারেনি, যেহেতু শহর ছাড়া গ্রামে সিএনজিতে মানুষ ওইরকম ভাড়া দিতে চায় না। সেজন্য আর কি সেই দিন অনেক রাত পর্যন্ত মামাকে গাড়ি চালাতে হয়েছিল। তো মামা লাস্ট 10টার দিকে একটা ওই অটো স্ট্যান্ডে সব অটো চলে গেল 10টা 11টার দিকে আনুমানিক। তো মামা নাকি ওইখানে বসে আছে ওই অটো স্ট্যান্ডে। তো প্রথমে একটা বৃদ্ধ বুড়ি মা আর কি আসে বলতেছে যে, বাবা আমাকে ওই জায়গায় রেখে আসো, তো কত টাকা নিবা? তো ওই সেরকম চেহারা মানে না। মামা ওনার দিকে তাকিয়ে দেখতেছে যে আসলে নাকি টাকা দিতে পারবে। ওনার তো চেহারা দেখে মনে হচ্ছে না যে এরকম টাকা দেবে। তো মামা বলতেছে 200 টাকা ভাড়া। ওই মহিলা মামাকে আগেই টাকা দিয়ে দিল যে, বাবা চলো, আমার সময় নাই, আমাকে একটু তাড়াতাড়ি রেখে আসো। তো মামা এই বলে ওনাকে নিয়ে যদি 200 টাকার ভাড়া ওনাকে তুলে নিল সিএনজিতে, নিলে মামা রওনা দিল। রাস্তাটা ছিল সরু রাস্তা এবং কাঁচা, নিধুয়া নির্জন দিয়ে যাইতে হয়। উনি ওই বুড়ি মাঝে এখানে আর কি যাবে। ওই রাস্তাটা ওই ওনার বাসার দিকে রাস্তাটা এতটাই খারাপ ছিল। রাস্তা ছিল না একদম পাকা, একদম কাঁচা রাস্তা, মাটির, মানে খুব রাস্তার অবস্থা একদম একেবারে রাস্তার অবস্থা খারাপ ছিল। তো মামা কিছু দূর পথ এগিয়ে
হঠাৎ করে দেখতে পেল মামার সিএনজিটা নাকি মানে আর কাজ করতেছে না। নির্জন একটা ফাঁকা জায়গায় যে মানে ওইখানে একটা বড় বট গাছ ছিল, পুরনো আকৃতির, মানে একটা বট গাছ, অন্ধকার টাইপের জায়গাটা, সিএনজিতে লাইট জ্বলতেছে, তারপর মনে হচ্ছে না যে এই জায়গাটা এত আলোকিত বা তারপর শ্মশানে যে একটা ছিল, একটা কালী মন্দির ছিল, ঠিক ওই জায়গাটার ওইখানে গাড়িটা নষ্ট হলো মামার। তো মামা তো একদম মানে ভয়ে আর কি, ওই যে ওইখানে একটা বুড়ি মহিলা ওনার গাড়িতে চড়ছে, দুইজনেই তো আছে, ভয়ের কি আছে এখানে। মামা একা থাকলেও তো ভয় খায় না ততটা, মামার মাথায় এগুলো কোনো চিন্তায় আসছিল না আর কি। তো মামার একটা চিন্তা যে ভালো গাড়িটা নিয়ে আসলাম, হঠাৎ করে কেন গাড়িটা নষ্ট হওয়ার কারণটা বুঝলাম না। তো মামা চেক করতেছে, তো মামার গাড়িটা মামা দেখতেছে যে মনে হয় আকাশের দিকে মানে একটু উঠতেছে, এরকম দুলতেছে গাড়িটা, এরকম করে দুলতেছে, আর গাড়িটা মানে দুলতেছে। তো মামা বলতেছে যে এইরকম সমস্যা, একটু বাতাস উঠছে, মনে হয় আমার তো হয়তো ঘুম ধরছে, অনেক পরিশ্রম করছে, সেই জন্য গাড়িটা দেখা যাচ্ছে যে দুলতেছে। তো মামা এলো না ভেবে ওনার গাড়ির যে গ্রিনটা ওটা জাম হয়েছিল, ওটা পরিষ্কার করার পর মামা গাড়িতে উঠবে। তো মামা গাড়িতে ওঠার পর গাড়িটি স্টার্ট নেওয়ার পর মামা গ্লাসে দেখতেছে ওই যে সেই বুড়িটার মুখের মানে একটা যে ভয়ানক আকৃতির, মানে মুখ রক্ত মাখা মুখ, লাল চোখ, এরকম মানে ওই বুড়িটার চেহারাটা এরকম, ঠিক এরকম মানে দেখা যাচ্ছে। তো মামা পিছনে যে ঘুরবে এই সাহসটা পাচ্ছিল না, মানে কি করবে না করবে। মামা আসলে সিএনজিটা এইদিক ওদিক রাস্তার মানে এমনিতে তো ভাঙ্গা কাঁচা রাস্তা, এদিক ওইদিক করে মানে ভয়ে হাত কাঁপতেছে ওনার। হঠাৎ করে দেখতে পেল ওই সিএনজির একটা দরজা খুলে এই তোমার ওই বুড়িটা আকাশের দিকে উড়ে একদম বাইরে মামার গ্লাসের সামনে ধপ করে বলো। মামা একদম ব্রেক দিয়ে সিএনজিটাকে আটকে বলতেছে যে তুই ওই যেই বড় বট গাছ আর ওই কালী মন্দির ওইখানে আমাকে রেখে তুই আমাকে ওইখান থেকে নিয়ে আসলি কেন? আমি তো ধ্যানেই বসছিলাম, তোকে তো আমি ওই জায়গার কথাই বলছিলাম, আমাকে হয়তো ওইখানেই নামিয়ে দিবি, তুই কেন হয়তো তুই নিয়ে আসলি আমাকে? তো মামার তো গাড়ি নষ্ট হয়েছে ওই জায়গাতে এসে, মামা বুঝতেই পারে নাই। আর মামার গাড়ি নষ্ট হওয়ার পর মামার স্মরণই ছিল না যে ওই বুড়ি ওইখানকার ভাড়া দিয়ে ওইখানে আসতে চাইছে। আর মামার তখনই মনে হলো যে আজকে তো আমার রাত কি এরকম, আর এই বুড়ি মানুষ আমার এখানে চলবে কেন, এরকম বলে মামা মানে কি করবে বুঝতে পারতেছে না। পরে বলতেছে যে বুড়ি মামার বলেছে চলো আমি তোমাকে ওইখানে রেখে আসি। এই বলে বুড়িটি ওই আবার ওই ওটার ভেতরে স্বাভাবিক মানুষ হিসেবে রূপে চলে গেছে। মামা আবার ওইখানে রেখে মামার মানে এতটা তখন সাহস মনে হচ্ছে একটা কোনো সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেছে। তারপর মামা ওইখানে রেখে ওই বুড়িমাকে রেখে চলে আসলো। আর বুড়িটা বলতেছে যে যা তুই এক কথা নিয়ে আসছিস আমাকে, সেজন্য তো আমি কিছু বললাম না, এবারের মতো ক্ষমা করে দিলাম। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।